একটি মেয়ে ঘুরতে তার মামার বাড়ি গেল। তার সঙ্গে তার এক বান্ধবীও ছিল। কিন্তু যেদিন সে ফিরে এলো সেদিন তাকে বিকেলবেলা কাজে বাইরে বেরোতে হয়। আর তারপর থেকে সে আর বাড়ি ফেরেনি। তাকে কি কেউ হত্যা করেছে, নাকি তাকে কেউ লুকিয়ে রেখেছে? নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম সুপ্তি মিসিং। গল্পটি নেওয়া হয়েছে গৌতম রায়ের লেখা রহস্যবেদী নীলাঞ্জন ব্যানার্জি থেকে। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, প্রীতম, রাজ চট্টোপাধ্যায়, চন্দন, দেবস্মিতা, বর্ণালী এবং আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে তনুশ্রী সাহা। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। তিলককে এক কাপ চায়ের ফরমাশ করে ও লেখার প্যাডটা টেনে নিল। হঠাৎই বাইরে জোর কড়া নাড়ার শব্দ। সাধারণত এত জোরে জোরে কেউ কড়া নাড়ে না। সামান্য বিরক্ত হয়ে তিলককে ডেকে বলল, দেখো তো এই বৃষ্টিতে কে আবার এলো? একটু পরে বৃষ্টি ভেজা কাকের মতো এক ভদ্রলোক দরজার সামনে এসে দাঁড়ালেন। ঠিক ঠাউর করে উঠতে পারে না যে আগন্তুক লোকটি ঠিক কে। লোকটির কাছে কোনো ছাতাও ছিল না। ইতস্তত করছিল যে এই অবস্থায় ঘরের মধ্যে ঢোকা উচিত হবে কিনা। ভদ্রতা করেই নির্বেদ বলল, ভেতরে আসুন। লোকটিও কোনো রকমে বলল, কি করে যাই? সারা গা বেয়ে যে জল ছড়ছে। ঠিক আছে, আমি একটা তোয়ালে দিচ্ছি, ভালো করে আগে গাটা মুছে নি। তিলক তখনও দাঁড়িয়েছিল। ওকে একটা তোয়ালে আনতে বলে নির্বেদ নিজের চেয়ার ছেড়ে দরজার সামনের দিকে এগিয়ে এসে আগন্তুকের দিকে তাকাতেই যেন চমকে উঠল। তুই বরুণ না? কিন্তু তুই এখন এভাবে? ওকে থামিয়ে বরুণ বলল, তোকে যে অনেক কথা বলার আছে নির্বেদ, তাই তো। ঠিক আছে, সব শুনবো। তিলক তোয়ালে নিয়ে এসেছে। তোয়ালেটা ওর হাতে দিয়ে নির্বেদ বলল, আগে ভালো করে মাথাটা গা হাত পাগুলো মুছে নে। কিন্তু জামা কাপড়ের যা অবস্থা, আমি একটা পাজামা পাঞ্জাবির ব্যবস্থা করছি। আরে ব্যস্ত হোস না, আমার এসবের অভ্যেস আছে, একটু পরেই শুকিয়ে যাবে। এরই মাঝে ও কিন্তু নির্বিশেষ চেয়েছিল বরুণের দিকে। ওর মুখে সন্ত্রাসের ছায়া, সারা মুখে কেমন যেন একটা ঘোর। বরুণ ভেজা জামার পকেট থেকে একটা সিগারেট বার করলো। পুরো প্যাকেটটাই জবজবে হয়ে গেছে। ম্লান হেসে সিগারেটের প্যাকেটটা টেবিলের উপর রেখে দিয়ে বলল, বলছি, একটা সিগারেট আছে, খাওয়াবি? ভালো বললি বটে। আমার কত সিগারেট তুই কলেজ লাইফে ধ্বংস করতিস খেয়াল রয়েছে? হ্যাঁ, তবে সঠিক মনে নেই। এখন একটা বস্তু পেলে। জানি, গরম চা। তিলক জানে কখন কি দরকার হয় এই ঘরে, এক্ষুনি চলে আসবে। চা এসে গেল, সঙ্গে বিস্কিট। শুধু চায়ের কাপটা তুলে নিয়ে একটা সিপ দিয়ে মুখে শব্দ করল। তারপর সিগারেটটা ধরিয়ে একটা জাম্পেশ টান। নির্বেদ সিগারেট ধরিয়ে ততক্ষণে সামনের চেয়ারে চলে গেছে। বরুণ কোনো কথা বলছিল না। নির্বেদ কিন্তু লক্ষ্য করল বরুণ বেশ চিন্তিত। মাঝে মাঝে মুখ তুলে ইতিউতি তাকাচ্ছিল। স্বাভাবিক তাকানো নয়, সামথিং অ্যাবনর্মাল। একটু পরে নির্বেদ বলল, কিছু মনে করিস না, তোকে আমি প্রথমে চিনতে পারিনি। তোর একই চেহারা হয়েছে রে। একসঙ্গে আমরা যখন কলেজে পড়তাম, তোর উপর আমাদের হিংসে হতো। কি সুন্দর, কি সুঠাম শরীর তোর, আর সেই ভুবন ভোলানি হাসি। হ্যাঁ রে, অনেক কিছুই হারিয়ে ফেলেছি জীবন থেকে। কিন্তু কেন? তোর আমার প্রায় একই বয়স। আজ তোকে দেখলে যে কেউ বলবে আমার চেয়ে তুই অন্তত বছর 10 বড় হবি। একটা সময় তুই ছিলিস সব দিকে জুয়েল, লেখাপড়ায়, গানে। গানের গলাটা ছিল দারুণ। তোর নামটাই হয়ে গিয়েছিল লেডি কিলার, মনে আছে? আমাদের হিংসে হতো। আশেপাশের কোনো সুন্দরীর একটু তেরোছা দৃষ্টিও আমাদের দিকে পড়তো না। কলেজের পাঠ শেষ করে কোথায় যে ডুব দিলি। মাঝে শুনেছিলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে তুই কোর্স করছিস। তারপর 5-6 বছর পরেই হঠাৎ ভূত দর্শন।
ভূতই বটে। অ্যাজাম্পশনটা বোধ হয় তোর ঠিকই। তার মানে? বলবো রে, বলবো, সব বলবো। তুই লিখিস, মানুষের সুখ দুঃখ নিয়ে তুই তোর অভিজ্ঞতার কথা তো লিখিস, তাই বোধহয় তোকে বললেই তুই আমার কথাটা মন দিয়ে শুনবি। শুনবো তোর সব কথা, বল তুই। আবার কিছুক্ষণের নীরবতা। বরুণ যেন অনেক কিছুই ভাবছিল। মাঝে মাঝে খোলা দরজার দিকে ফিরে ফিরে তাকাচ্ছিল। সে দৃষ্টিতেও সন্ত্রাসের ছায়া। তারপর এক সময় ধীরে ধীরে বলল, আচ্ছা বেদ, তুই কোনোদিনও ভূত দেখেছিস? বাইরে মুষলধারায় বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। ঠিক সময়ে তুই মোক্ষম প্রশ্নটা করেছিস। ঘরের আলোটা নিভে দিলে তোর প্রশ্নটা বেশ লাগসই হতো। হ্যাঁ, আহা, যা জিজ্ঞেস করছি সেটার উত্তর দে। ছোটবেলায় ঠাকুমার দিদিমার কোলের কাছে ঘেঁষাঘেঁষি বসে ভূত প্রেত, দৈত্য দানব আর ওই রাজকুমারের গল্প শুনতাম, মনে আছে? তখন খুব ভয় পেতাম। সন্ধেবেলায় একা একা কখনোই ছাদে উঠতে পারতাম না। সর্বদাই মনে হতো কে যেন ঠিক পেছনে পেছনে আসছে। এমনকি টয়লেটে গেলেও দিদিকে বলতাম বাথরুমের সামনে দাঁড়িয়ে থাকতে। কিন্তু তারপর যত বয়স বেড়েছে সেই সব ভূত পেতনির আর আমাদের আশেপাশে ঘেঁষেনি। কারণ কি জানিস, আমি বিজ্ঞানের ছাত্র না হলেও কিছুটা লেখাপড়া তো শিখেছি। আর যতটাই পড়েছি ততটাই ভূতেরা নিরুদ্দেশ হয়ে গিয়েছে। কারণ সত্যিই তো ভূত টুত বললে তো কিছু হয় না। ভূত মানে অতীত। অতীত জীবন ফেরে না, ফেরে আমাদের সংস্কারে, আমাদের অবাস্তব বিশ্বাসে, আর ফেরে আমাদের অন্ধকারাচ্ছন্ন মনে। যারা বলে ভূত দেখেছে তাদের জিজ্ঞেস করে দেখবি, কেউ তারা স্বচক্ষে কোনোদিন ভূত দেখেনি। তারা দেখে অন্যের চোখে। সত্যি কথা বলতে কি, ওই পরজন্ম, পরকাল, জন্মান্তর, আত্মা, এসব কিছুই হচ্ছে ভুয়ো। আমি মানি না। বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে ভূত বা স্পিরিট বলে কিছু হয় না। মৃত্যুর পর সবই শেষ। কিন্তু যুক্তিহীন কুসংস্কারই আমাদের মনে ভূতকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু তুই কোনোদিন কোনো ভূত দেখেছিস নাকি? আবার কিছুক্ষণের নীরবতা। একসময় অতলস্পর্শী খাত থেকে কে যেন বরুণের গলায় বলে উঠল, হ্যাঁ দেখেছি তো, আজই দেখেছি। শুধু দেখেছি বললে ভুল বলা হবে। এতক্ষণ তো সে আমার পিছু পিছুই আসছিল। তোর বাড়িতে আসার আমার এমনিতে কোনো দরকার ছিল না, কিন্তু ওই অশরীরী ছায়াটা কিছুতেই আমার পিছু ছাড়ছিল না। তাই তো তোর বাড়িটা সামনে পেয়েই তোর কাছে চলে এলাম। ভয় পেয়ে ঢুকে পড়েছিস? তুই বলছিস ভূতটা সামনে থেকে ফলো করছিল? তা তাকে দেখতে কেমন? লেডিস না জেন্টস? মানে জেন্ডার ভুল হয়নি তো? হেসে উড়িয়ে দিচ্ছিস তুই? ভর সন্ধেবেলা তুই যদি আসরে গপ্প ফেঁদে বসিস তাহলে না হেসে আর পারছি না। তা তোর এই ভূতের বক্তব্যটা কি? পৃথিবীতে এত লোক থাকতে হঠাৎ তুই বা কেন ভূতের টার্গেট হলি? মুখটা আষাঢ়ে মেঘের মতো গোমড়া করে বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল বরুণ। তারপর একসময় বলল, জানি তুই আমার কথাটা বিশ্বাস করবি না, হয়তো কেউই করবে না, কিন্তু বিশ্বাস কর, সে আছে। সে আমার চারপাশে রীতিমতো আছে। প্রতি মুহূর্তে আমি তাকে অনুভব করি। তোর একটা কাউন্সেলিং এর দরকার। কোনো ব্যাপারেই তুই নিশ্চয়ই কোনো অলৌকিক কিছু কল্পনা করে ভয় পেয়েছিস। এখন কোনো যুক্তি দিয়ে তোর ভূতের ভয় আমি কাটাতে পারবো না। আরে প্রথম প্রথম আমিও সেটাই ভাবতাম, কিন্তু বিশ্বাস কর, একটা ছায়া মূর্তি একটু আগেও আমার পিছনে আসছিল। তার মানে সেটা নির্ঘাত কোনো পেতনিই হবে। একসময় তো লেডি কিলার ছিলি, এখন হয় পেতনি কিলার হয়ে যাবি। হ্যাঁ। এর মধ্যেই তিলক আরও এক কাপ চা দিয়ে গিয়েছিল। অন্যমনস্ক বরুণ চায়ের কাপটা তুলে নিল। তোর হাতে এখন কেমন সময় আছে? তার মানে তোর কিছু বলার আছে। ঠিক আছে, একটা লেখা আজ নয় তোর গল্পটাই শুনি, বল। বরুণ বলতে শুরু করে, কলেজ জীবনে আমার একটা বদনাম ছিল। আমি নাকি মেয়েদের থাকিরুন বলে ভালোবাসতাম। একটু আগে তুইও তাই বলেছিস। কিন্তু বিশ্বাস কর, কারোর সঙ্গেই আমি সেভাবে মিশতাম না। একটা গণ্ডি পর্যন্ত পৌঁছে যাওয়ার পর খোলস ভেঙে ব্যাক টু প্যাভিলিয়ন করতাম। তার মানে মেয়েদের নিয়ে খেলতে চাইতিস? একটা গভীর ট্র্যাজেডি নিয়ে আমাকে সারা জীবন পথ চলতে হবে। ট্র্যাজেডিটা কি আমি তোকে সেটা বলতে পারছি না, হয়তো কোনোদিনও বলা হয়েও উঠবে না।
কিন্তু আমার এই ও ম্যানাইজার হ্যাবিটটা গ্রো করার পিছনে সেই ট্র্যাজেডিটাই কাজ করছে বরাবরই। সেই আমি 3 বছর আগে হঠাৎই আটকে গেলাম। জানি না এটা আমার ভাগ্যের খেলা কিনা। সুপ্তিকে আমি আগে কখনো কোনোদিনও দেখিনি, চিনতাম তো নাই, কিন্তু হঠাৎ জানিস ভারী অদ্ভুতভাবে জড়িয়ে গেলাম ওর সঙ্গে। না ফেটিয়ে সেটাই বল। তখন আমি একটা কর্পোরেট হাউসে কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করছি। মাইনেপত্তর খুব ভালো। বাড়ি ফিরতে ফিরতে আমার বেশ রাতই হতো। সংসারে আমার মা একা, দাদু ছিলেন। উনিও বছরখানেক আগে মারা গিয়েছেন। তবে বাড়িতে একা থাকার জন্য মায়ের তেমন কোনো অসুবিধা হতো না, কারণ উনি একা থাকায় অভ্যস্ত হয়ে গিয়েছিলেন যখন আমি খুব ছোট তখন থেকে। কিন্তু তোর বাবা বা আর ভাই বোন? না রে, জগৎ সংসারে আমি ছাড়া মায়ের আর কেউ নেই, মা ছাড়া আমারও আর কেউ নেই। তোর বাবার কথা বললি না কিন্তু। আমার মা সিঙ্গেল মাদার। উনি আমায় সেইভাবেই মানুষ করেছেন। জানতাম না। ঠিক আছে, তুই যা বলছিস সেটাই বল। যেদিন যেদিন আগে আগে অফিস থেকে বেরোতাম, সোজা বাড়ি না ফিরে চলে যেতাম একাডেমি অফ ফাইন আর্টসে, নয়তো বিড়লা প্ল্যানেটোরিয়ামে। তো সেদিন গিয়েছিলাম প্ল্যানেটোরিয়ামে। জানিস, আমার খুব ভালো লাগতো। নির্জন অন্ধকার অডিটোরিয়ামের শীততাপ ঘরে বসে ওপরের দিকে মুখ তুললেই পেতাম মিশকালো আকাশ। ফুটে রয়েছে যেখানে অসংখ্য তারার ফুল। ন্যারেটর তার মেকানিক্যাল ভয়েসে যা বলে যেত তার অর্ধেক কিছুই বুঝতাম না, কিন্তু ভালো লাগতো। মনে হতো অসীম আধারের নিচে চুপটি করে বসে আছি। মনে হতো ওই শূন্যতা বুঝি হাত বাড়ালেই ছোঁয়া যায়। সেদিন শো শুরু হওয়ার ওই ধরে নে মিনিট 3-4 আগে একজন মহিলা এসে বসলেন আমার পাশে। একটু অবাক হয়ে গিয়েছিলাম, কারণ তারা মন্দিরের নিভৃত অন্ধকারে যুগলের উপস্থিতি বেশি। পাশাপাশি বসার কিছুটা মধুর সময় কাটাবার সবচেয়ে সরস জায়গা হয়তো আর কোথাও নেই। মহিলা পাশে বসার সঙ্গে সঙ্গে একটা নাম না জানা মিষ্টি পারফিউমের গন্ধ এসে লাগলো নাকে। মাতাল করা গন্ধে আমার নেশা ধরছিল। শো তখন শুরু হয়ে গিয়েছিল। মেয়েটি তন্ময় হয়ে নকল আকাশের বুকে তাকিয়ে রয়েছে, কিন্তু আমি আর চোখে দেখে যাচ্ছিলাম মেয়েটাকে। অন্ধকারের ক্ষীণ আলোতেও মেয়েটার তীক্ষ্ণ নাক আর ভাসা ভাসা চোখ দুটো আমাকে লুব্ধ করল। মেয়েটি বোধহয় বুঝেছিল আমার হ্যাংলামি। আমি নিজেও বুঝতে পারছিলাম ব্যাপারটা অশালীন। হঠাৎ যে কি উত্তর দেব সত্যি বুঝতে পারিনি। ওর সুরেলা আর চাপা কণ্ঠস্বর আমাকে সজাগ করল। শুনতে পেলাম, আকাশটা তো ওপরে, আমার মুখে কি তার প্রতিফলন পড়ছে? ঠিক কি উত্তর দেব সত্যি বুঝিনি। হঠাৎ কি যেন আমায় সাহস জোগালো। আমার মুখ থেকে বেরিয়ে এসেছিল, ওই নকল আকাশের ঘোর তমিশরা ছাপিয়ে আমার পাশের স্বপ্নমাখা মুখটা দেখতে আরো ভালো লাগছে। মেয়েটি আর কোনো কথা না বলে চুপ করে গিয়েছিল। এরপর ইন্টারমিশন। অডিটোরিয়াম আলোকিত হলে মেয়েটি বলেছিল, বাদাম খাবেন? আবার তার দিকে তাকালাম। যে মুখ এতক্ষণ ছিল আলো ছায়ার রহস্যে মোড়া, আলোয় তার ছায়া সরে গেছে। চোখের কোণে তার মায়াবী দৃষ্টি, ঠোঁটের কোণে মিঠে হাসির আলতো ছোঁয়া। বোকা দৃষ্টিতে আমি কেবল তাকিয়েছিলাম তার দিকে। বাদাম খান না বুঝি? না মানে হ্যাঁ হ্যাঁ খাই তো, তবে এখানে খোলা ফেলা তো নিষিদ্ধ। ছাড়ানো সল্টেড বাদাম, তাড়াতাড়িতে আর কিছু কেনা যায়নি। নিন, হাত পারুন। বাকি সময়টা যে কোথা দিয়ে কোন মদিরতায় কেটে গিয়েছিল সত্যি জানি না। শো শেষ হলে আমি ভেবেছিলাম মেয়েটি নিজের মতো চলে যাবে হয়তো, কিন্তু না, সেটা হয়নি। বেরোতে বেরোতে মেয়েটি বলল, আপনাকে আমার খুব চেনা লাগছে। একটা দুষ্টুমি খেলে গেল মাথায়। বললাম, এ কথাগুলো তো সাধারণত ছেলেরাই বলে। অথচ আমি মেয়ে হয়েই বলছি। আমাকে কি আপনার কলগার্ল বলে মনে হচ্ছে? লজ্জিত আমি বললাম, এ এ বাবা, ছি ছি ছি, এসব কি বলছেন? নিশ্চয়ই আপনি আমায় কোথাও দেখেছেন, নইলে যে কেউ বাদাম খাওয়ায় নাকি? আচ্ছা বলুন তো, কোথায় দেখেছেন? একটুকুও চিন্তা না করে মেয়েটা বলেছিল, আপনি কি একাডেমিতে আর্ট এক্সিবিশন দেখতে আসেন? হ্যাঁ, সময় পেলেই আসি। গত সপ্তাহে এসেছিলেন।
আকাশ সেনের রিয়েলিস্টিক পেন্টিংসের গ্যালারিতে। আমায় রং? অর্থাৎ আপনি আমায় লক্ষ্য করেছিলেন? ঠোঁট টেপা হাসি নিয়ে মেয়েটি বলেছিল, বাবা, এতটাই মনে রেখেছেন। কিন্তু আমি কোনো ফিল্ম অ্যাক্টর নই, জীবনে কখনো অমুখ হইনি। সপ্রতিভ মেয়েটি বলেছিল, আপনার কেয়ারফুলি কেয়ারলেস করা চুল আর চোখে ওয়াইন শেডের ভারী চশমাটাই আপনার মুখটাকে মনে রাখতে বাধ্য করেছিল। সেদিন কেন জানি না বারবারই আপনার দিকে চোখ চলে যাচ্ছিল। জানি খুবই বোকা বোকা ব্যাপার। অথচ আমি বলেছিলাম, ফানি ব্যাপার তো। কেন? এই চেহারার আদলে আরো কয়েক হাজার ছেলে পাবেন এ শহরে। বলতে হয়, আপনার তো এলিফ্যান্টস মেমোরি মশাই। তা একটা কথা জিজ্ঞেস করব, চোখের কোণ দিয়ে এরকম আর কটা ছেলেকে এভাবে দেখেছেন? হঠাৎ আমার চোখ নিয়ে পড়লেন কেন বলুন তো? পড়িনি, পড়তে বাধ্য হয়েছি। এর আগে কেউ বলেনি এমন কথা? কি? এই আপনার চোখের কথা, আপনার তাকানোর ভঙ্গিমা। ঠোঁটের কোণে রহস্যময় হাসি ফুটিয়ে তুলে মেয়েটা হো হো করে হেসে উঠে বলেছিল, বাপরে, আপনি কি কবিতা টবিতা লেখেন নাকি? হেসে উড়িয়ে দেবেন না প্লিজ, যা জিজ্ঞেস করেছি তার উত্তর দিন। কিছু না বলে মেয়েটি চুপ করে গিয়েছিল। থাকতে না পেরে আমিও বলেছিলাম, তার মানে বলেছে। আমরা ততক্ষণে অডিটোরিয়ামের বাইরে চলে এসেছি। ওর পরনে ছিল নীলচে কালো একটা শাড়ি, ম্যাচিং ব্লাউজ। না, খুব আহামরি সুন্দর সে ছিল না, সামান্য শ্যামলা রং, ঘাড় পর্যন্ত ছাঁটা চুল, একরাশ চুল, একটা আটপৌড়ে ভাব ছিল। কিন্তু কথাবার্তায় বেশ চৌকস, তবে ভারী মিষ্টি এবং কোমল মধুর কণ্ঠস্বর, আর হাসিটাও। কয়েক পা যেতে যেতেই আমি বলেছিলাম, আপনি তো আমায় বাদাম খাওয়ালেন, তো আপনাকে ভাঁড়ে চা খাওয়াবো। ফাইন, মনটাও চা চাই চা চাই করছিল। চলুন, উল্টো ফুটে সার সার চাওয়ালা। ফুচকা খাবেন? না, চায়ের মেজাজটাই বিগড়ে যাবে। চা খেতে খেতে দুজনের নাম জানাজানি হয়ে গিয়েছিল। ও সুপ্তি চ্যাটার্জি, আর আমি আমার নাম জানিয়েছিলাম বরুণ লাহা। ওর বাড়ি মানিকতলায়, আর আমার শ্যামবাজার, অর্থাৎ একই সঙ্গে একই বাসে ফেরা। সেই থেকে শুরু। দুজনেই দুজনের ফোন নাম্বার নিলাম, আবার দেখা হওয়ার প্রতিশ্রুতিও দিলাম। বরুণ থামতেই নির্বেদ বলল, আবার প্রমাণ করলি তুই ওস্তাদ খেলুড়ে। ঘাড় নাড়তে নাড়তে বরুণ বলল, না রে, দেখ, এক হাতে কখনো তালি বাজে না। প্রথম দেখাতে হয়তো ও আমার মধ্যে কিছু পেয়েছিল, আর আমিও। দুজনেই ফেরার পথে স্বল্প সময় কাছাকাছি থাকা, কেউ কাউকে চিনতাম না, তবু কেমন যেন একটা চেনা চেনা ঘোর। এরপর যা ঘটার তাই ঘটেছিল। এক সময় আমরা হয়ে গেলাম প্রেমিক প্রেমিকা। আমাদের দেখা হতো ঘন ঘন, আজ ভিক্টোরিয়া, কাল দক্ষিণেশ্বর, কখনো বা হয়তো ব্যারাকপুরের গান্ধীঘাট। একজন ইয়াং মেয়ে, একজন ইয়াং ছেলে পরস্পরকে ভালোবাসতেই পারে, কিন্তু মেয়েটি কে, কোথায় থাকে, কে আছে তার বাড়িতে? যখন তখন তোর সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়ছে, তোর কথা ছেড়েই দিলাম, কিন্তু ওর বাড়িতে এমন কিছু হাই ফাই বাড়ির মেয়ে নিশ্চয়ই নয়, যখন তখন যে কোনো একজনের সঙ্গে বেরিয়ে পড়ছে। কেন ওর বাড়িতে আপত্তি করার কেউ ছিল না? জিজ্ঞেস করিসনি এসব সম্বন্ধে কিছু? এবার আমি তোকে সেই কথাটাই বলবো। প্রশ্নটা আমার মনেও জেগেছিল। একটা মেয়ে, 19-20 বছরের মেয়ে, ওকে যখনই ফোন করে ডাকতাম কোনোদিনও না করেনি, ঠিক সময় মতো পৌঁছে যেত। প্রশ্নটা একদিন আমি ওকে করেছিলাম। সেদিন আমরা গিয়েছিলাম চুঁচুড়া। ওখানে একটা পর্তুগিজদের চার্চ আছে, আর সামনে পড়ে আছে অনেকটা জায়গা জুড়ে সবুজ ঘাসের মাঠ। হাত ধরাধরি করে আমরা অনেকটা ভেতরে চলে গিয়েছিলাম। এক সময় ও হাঁফিয়ে গিয়ে বলেছিল, আর হাঁটতে পারছি না, চলুন কোথাও গিয়ে একটু বসি। বলেছিলাম আমি, এমন সুন্দর জাজিমের ফরাস পাতা রয়েছে, বসার জায়গার অভাব আছে নাকি? বলেই আমি সেই ঘাসের চাদরের ওপর শটান শুয়ে পড়লাম। সুপ্তি আমার পাশেই বসে রইল কিছুক্ষণ। আমার খুব খিদে পেয়েছিল, অথচ আমি একমাত্র চায়ের ফ্লাক্স ছাড়া আর কিছুই নিয়ে যাইনি। কিন্তু সুপ্তির কাছে একটা সাইড ব্যাগ ছিল, ওটা ওর কাছে সর্বদাই থাকতো।
কিছু না জেনে আমি বলেছিলাম পেটে ছুঁচোয় ডন মারছে, সঙ্গে তো কিছুই আনিনি, আর আশেপাশে কোথাও হোটেল টোটেলের কিছুই ছিল না। তোমার খিদে পায়নি? মুখ টিপে হেসে ও ওর ঝোলা থেকে বার করেছিল একরাশ লুচি, আলুর দম আর মিষ্টি। ভাগাভাগি করে খেতে খেতে বলেছিলাম, তোমার তো দূরদৃষ্টি আছে। থাকে, মেয়েদের দূরদৃষ্টিটা একটু বেশিই থাকে। নাও, খেতে শুরু করো। খাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমি বলেছিলাম, ছেলেদের কিন্তু আরও একটা ব্যাপার খেয়াল থাকে। কি সেটা? কিছু না বলে আমি চায়ের ফ্লাক্সটা বের করেছিলাম। এটার দরকার নেই। তারও অনেক পর আমরা শুয়েছিলাম পাশাপাশি। হঠাৎ সুপ্তি বলল, তুমি একটা ঢ্যাঁড়স কার্তিক। তার মানে? না আছে তাপ, না উচ্ছ্বাস, না অনুরাগ, না যৌবনের ছটফটানি। প্রেমিকাকে পাশে শুইয়ে রেখে তুমি আকাশ দেখছো? ছ্যা! তখন বিকেল গড়াচ্ছে সন্ধ্যের দিকে। দূরের মাঠে ঝিম ধরা সন্ধে গুটি গুটি পায়ে নেমে আসছিল। সুপ্তি নিজের আবেগে অনেক বড় কথা বলে ফেলেছিল। পৌরুষে আঘাত লাগলো আমার। নিজেকে আর ঠকায়নি। লোকলজ্জা আর কেউ যদি দেখে ফেলে এমন শঙ্কাকে পাশ কাটিয়ে আমি আর নিজেকে সামলাতে পারিনি। সুপ্তিকে আমি পাগল করে তুলেছিলাম। আর তখনই নির্বেদ বলল, এবার সেই আরটাই বল। ফেরার পথে নেমে আসা সন্ধ্যার আবছা আলোয় হঠাৎ আমি জিজ্ঞেস করেছিলাম, সুপ্তি, অনেক দিন থেকেই আমার মনে একটা প্রশ্ন ঘুরছে। প্রশ্নটা করেই ফেলো। ধরো বছর তিনেক আমি তোমার সঙ্গে মিশছি, কত না কত জায়গায় দুজনে ঘুরেছি, মনের কথা শেষ হয়নি। আমরা পরস্পরের সঙ্গে মিশেছি, আমাকে তুমি অনেক কিছু দিয়েছো, আমিও দিয়েছি। আমাদের অনেক দুপুর কেটেছে হোটেলের ঘরে, নিজেকে উজাড় করেছ, আমিও প্রাণ ভরে তোমার দান গ্রহণ করেছি। আচ্ছা, কখনো এর পরেরটা ভেবেছ? তুমি কি ভেবেছ? একটাই কথা, আমরা সারা জীবন একসঙ্গে থাকবো, আমরা বিয়ে করব। তোমার কোনো আপত্তি নেই তো? তাই যদি থাকবে তাহলে এইভাবে তোমার সঙ্গে মিশতে পারতাম না। কিন্তু কিন্তুটা কি? আমার যে তোমাকে কিছু বলার আছে। আমারও যে তোমাকে অনেক কিছু বলার আছে, জানি না সে কথাগুলো তুমি সহ্য করতে পারবে কিনা। সামান্য ভ্রুকুচকে সুপ্তি জিজ্ঞেস করেছিল, কি এমন কথা যা আমি সহ্য করতে পারবো না? বেশ কিছুক্ষণ চুপ থাকবার পর বলেছিলাম, বলতে একটু সংকোচ লাগলেও বলতে তো হবেই, কারণ আমার সব কথা যে তোমাকে জানতেই হবে। শোনো, আমি আমার সিঙ্গেল মাদারের একমাত্র সন্তান। তার মানে? আমার বাবা মাকে ঠকিয়েছিলেন। বিয়ে করার নামে তিনি আমার মায়ের সঙ্গে ঠাকুর বাড়ি গিয়ে মাথায় সিঁদুর দিয়েছিলেন। তারপর আমি যখন আমার মায়ের গর্ভে, আমার পরম পূজনীয় পিতা আমার মাকে পরিত্যাগ করে স্বজাতির কোনো মেয়েকে নিষ্ঠা সহকারে হিন্দু মতে বিয়ে করেছিলেন। সে অপমান আমার মা সহ্য করতে পারেননি। বাবার অনেক টাকা ছিল, তিনি দুজনকেই রাখতে চেয়েছিলেন, কিন্তু আমার মা অত্যন্ত আত্মমর্যাদা সম্পন্ন মহিলা। বাবার মুখের ওপর বলে দিয়েছিলেন, একজন হবেন বিবাহিতা পত্নী আর একজন থাকবে তোমার হোর হয়ে। তোমার মতো লম্পটকে ইচ্ছা করছে জুতো মেরে বাড়ি থেকে বের করে দিতে। নিজের সম্মান বজায় রাখতে চাইলে আর কোনোদিনও আমার সামনে এসে দাঁড়াবে না। বাবা বলেছিলেন, তুমি একা, তোমার সন্তানকে নিয়ে থাকবে কিভাবে? উত্তরে মা বলেছিলেন, আমি সিঙ্গেল মাদার হিসেবে আমার ছেলেকে মানুষ করব। আমার পদবী হবে আমার ছেলের পদবী, এবং এ সংসারে সিঙ্গেল মায়েরাও তার ছেলেকে নিয়ে বেঁচে থাকতে পারে। এইসব কথা তো আমাদের কখনো বলিসনি। তা সুপ্তি তোকে কি উত্তর দিয়েছিল? সুপ্তি বলেছিল, আমি বলবো এটা তোমার জীবনের কোনো ট্র্যাজেডি নয়, বরং তোমার মাকে বাহবা দিই তিনি কোনো অসম্মানের কাছে মাথা নত করেননি। কিন্তু তোমার বাবার নামটা কি? এরপর বেশ কিছুক্ষণ সুপ্তি চুপ থেকেছিল। তারপর বলেছিল, এ নিয়ে তোমাকে কখনো কোনো বিসদৃশ্য ঘটনার সামনে দাঁড়াতে হয়নি? হয়তো হয়েছিল, কিন্তু আমি আমার মায়ের আদর্শে বিশ্বাসী এক যুবক। যদি কেউ অন্যরকম কিছু ভাবত, আমি তাকে কোনো মূল্যই দিতাম না। এই পর্যন্ত বলে আমি সুপ্তিকে বলেছিলাম, যা সত্যি আমি তাই বললাম। এবার বলো তোমার মত কি? ইচ্ছে হলে তুমি তোমার ভাবনাকে পাল্টাতে পারো। উত্তরটা সুপ্তি দিয়েছিল বেশ কিছুক্ষণ পর,
কোথাও যেন তোমার সঙ্গে আমার একটু মিল আছে। আমি আমার মায়ের দ্বিতীয় স্বামীর সন্তান। আমার বাবার 2 বিয়ে। ওনার প্রথম স্ত্রী মারা যাবার পর উনি আমার মাকে বিয়ে করেন। মাও তার প্রথম স্বামীকে ছেড়ে এসেছিলেন। সেও এক লম্বা অত্যাচারের কাহিনী, পরে কোনোদিনও বলবো। শুনে নিশ্চয়ই তোমার খুব খারাপ লাগছে। নিশ্চিন্ত হয়ে আমি জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা তোমার ফ্যামিলি সম্বন্ধে কিছু বললে না তো? ম্লান হেসে সুপ্তি বলেছিল, আমার ফ্যামিলি, সে তো আমি আর আমার মা, আর আমার বইমাত্র দিদি আর দাদা। দিদির বিয়ে হয়ে গেছে। দিদি মানুষটা খুবই ভালো, সৎ বোনের সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার কখনো করেনি, বরং আমাকে যথেষ্ট ভালোবাসে। কিন্তু দাদা লোকটা সুবিধের নয়। আমাকে আর আমার মাকে 2 চক্ষে দেখতে পারে না, আমাদের সঙ্গে ঠিকভাবে কথাবার্তাও বলে না। অবশ্যের কারণটা কিছুটা বুঝতে পারি। সেটা কি? মুখে হালকা হাসি টেনে সুপ্তি বলেছিল, বলবো, সব তোমাকে বলবো। তবে তোমাকে না জানিয়ে আমি একটা কাজ করে ফেলেছি। আমাদের মাকে তোমার আমার কথা আমি চেপে রাখতে পারিনি। দুজনকে আমি বলে ফেলেছিলাম। কাকে কাকে? অনিতা, আমাদের বাড়ির 1 তলার ভাড়াটে। অবশ্য ওকে ভাড়াটে হিসাবে কোনোদিনও দেখিনি। ও আমারই বয়সী। আমাদের সম্পর্ক ছিল বন্ধুত্বের সম্পর্ক। তাছাড়া তোমার সঙ্গেও বেশ অনিতার চেনা জানা আছে। তা আর কার কাছে বলেছিলে? আত্মীয়দের মধ্যে যার সঙ্গে আমার খুব মধুর সম্পর্ক, সে আমার দিদি, দীপ্তিদি, আমার বাবার প্রথম পক্ষের বড় মেয়ে। উনি একদিন তোমাকে নিয়ে ওনার বাড়ি যেতে বলেছেন। যতই হোক বোনের উডবি হাজবেন্ড বলে কথা। কিন্তু তোমার জামাইবাবু? আমার কিন্তু তোমার মাকে নিয়ে কিছুটা টেনশন আছে। আমার মায়ের সিঙ্গেল মাদারত্ব নিয়ে ওনার আপত্তির কারণ থাকতে পারে। ছোট্ট করে হেসে সুপ্তি তখন বলেছিল, আমার মা খুব একটা সেকেলে ধারণা নিয়ে থাকেন না, বোঝালে তিনি ঠিক বুঝবেন। তাছাড়া এমন ঘটনা আকসার ঘটছে, যে কোনো কারণেই হোক মা বাবার মধ্যে মনোমালিন্য হতে পারে। তার পরিণতি অনেক সময় বিচ্ছেদ টেনে আনে। আর ধরো না তোমার ঘটনাটাও তাই। তোমার বাবা মায়ের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে, তোমার বাবা আবার বিয়ে করেছেন, কিন্তু তোমার মা আজকের সমাজে সিঙ্গেল মাদারত্বকে অ্যাকসেপ্ট করেছেন। স্কুল কলেজেও মায়ের পদবিতেও ছেলের অ্যাডমিশন আটকায় না। তিনি তো অনেক কষ্ট করে তোমাকে লেখাপড়া শিখিয়েছেন, মানুষ করেছেন। আজ তুমি একটা ভালো চাকরি করো। না বলুন, আমি মাকে চিনি, উনি নিশ্চয়ই সব বুঝবেন। মাকে রাজি করানোর দায়িত্ব আমার হাতে ছেড়ে দাও। এই সবটা শুনে আমার কেমন যেন মনে হলো। আমি তখন জিজ্ঞেস করলাম, এর পরেও আরও কিন্তু আছে। হ্যাঁ বরুণ, আমার দাদা বৌদি খুব একটা সহজ রাস্তার মানুষ নন। সে তো আগেই বললে, কিন্তু কারণটা তো বললে না। সুপ্তি আরও কিছুক্ষণ চুপ থাকার পর বলেছিল, আমার বাবা ব্যবসা করে জীবনে প্রচুর টাকা রোজগার করেছিলেন। এক কথায় ধনী বলা যায়। আমরা যে বাড়িতে থাকি সেটাও বেশ বড় বাড়ি। সবই আমার বাবার উপার্জিত অর্থ। কিন্তু বাবার সঙ্গে আমার দাদার কোনোদিনও তেমনভাবে মধুর সম্পর্ক গড়ে ওঠেনি। কেন? বড়লোক বাবার বকাটে ছেলে। বাবা অনেকবারই দাদাকে নিজের ব্যবসায় টানতে চেয়েছিলেন, কিন্তু দাদার অনেক দোষ ছিল। নিজের বিলাস মেটানোর জন্য বহুবার প্রচুর টাকা আত্মসাৎ করেছে। আর এই দাদাটি এবং সঙ্গই বৌদি আমার জীবনের বড় অন্তরায়। কেন? বাবার দ্বিতীয় বিয়েটা দাদা মেনে নেয়নি, কারণ তাদের ধারণাই হলো বাবার মৃত্যুর পর দাদাই সবকিছুর মালিক হতো। কিন্তু মাকে বিয়ে করার পর সে ধারণায় চোট খায়। তারপর আমার জন্মের পর সেটা আরও প্রকট হয়ে উঠল। তারপর দাদা প্রেম করে একটা মেয়েকে বিয়ে করল, সেটাও বাবার অমতে। এই নিয়ে বাবা আর ছেলের মধ্যে রীতিমতো গৃহকলহ লেগেই থাকত। অবস্থা যখন চরমে উঠেছিল, নিত্য অশান্তি, নিত্য ভাগবাটোয়ারা আর হুমকি, শেষ পর্যন্ত একদিন বাবার হার্ট অ্যাটাক হয় আর উনি মারা যান। আমি একটু বাধা দিয়ে বলেছিলাম, আচ্ছা মৃত্যুটা কি তোমার খুব স্বাভাবিক মনে হয়েছিল? তখন আমি অত শত বুঝতাম না।
আমি তখন সবে এইচএস পরীক্ষা দেব। আচ্ছা, তারপর তোমার বাবা কোনো উইল টুইল করে যাননি? ম্লান হেসে সুপ্তি বলেছিল। আসল গণ্ডগোলের সূত্রপাত তো তখন থেকেই। বাবা মারা যাবার পর আমাদের অ্যাটর্নি উইল পড়ে শুনিয়েছিলেন। ওনার নগদ 50 লক্ষ টাকা উনি 3 ভাগে ভাগ করেছিলেন। 1 ভাগ দাদার আর 2 ভাগ আমার আর আমার মায়ের, এবং মায়ের মৃত্যুর পর সেই অংশ আসবে আমার ভাগে। আর তোমার বিবাহিতা দিদির? বাবা দিদির বিয়ে দিয়েছিলেন খুব ধুমধাম করে, এবং প্রচুর টাকা বরপণও দিয়েছিলেন জামাইবাবুকে। অতএব দিদির দিক থেকে আর কিছু চাইবার ছিল না। দিদি কখনো কোনো কিছু ক্লেমও করেনি। কিন্তু কিছুক্ষণ ভাবাভাবির পর আমি বলেছিলাম, কিন্তু তোমার বিয়ে হয়ে গেলে তোমার ভাগের অংশটা? তার মানে তোমার দাদা চাইবেন না চট করে তোমার বিয়েটা হয়ে যাক? হ্যাঁ, আমার আশঙ্কা সেটাই। আরেকটা কথা বলা হয়নি, বাবার ব্যবসার ভাগ্যাংশ আপাতত মা আর দাদার। প্রসঙ্গ ঘুরিয়ে আমি বলেছিলাম, সম্পত্তির কথা বাদ দাও, ওসব পরের কথা। তোমার দিদি জামাইবাবুর কাছে কবে যাব বলো? ওনাদের যদি এ বিয়েতে মত থাকে তাহলে সম্পত্তির জটিলতা কিছুটা কমতেও পারে। ওনারা মাথার ওপর দাঁড়িয়ে থেকে একটা সুমীমাংসায় আসতে পারেন। সায় দিয়ে সুপ্তি বলেছিল, তাই জন্যই তো ওদের সব বলেছে। দিন ঠিক করে আমি তোমায় জানিয়ে দেব, কারণ তোমাকে ছাড়া থাকতে আমার আর ভালো লাগছে না। বৃন্দাবন বসাক লেনের পুরনো ধাঁচের একটা বাড়ি, আগে থেকেই সম্ভবত বলা ছিল। একতলায় গোটা কত ঘর, পাশ দিয়ে সিঁড়ি উঠে গেছে। আমরা যেতেই সুপ্তির দিদি দীপ্তি এগিয়ে এসে আমাদের নিয়ে গেল ওনাদের বেডরুমে, সেখানে বসালো। আমি বেশ বুঝতে পারছিলাম দীপ্তিদির সমানে আমাকে লক্ষ্য করে যাচ্ছিলেন। সেটা হয়তো আমাকে কিছুটা জরিপ করার পালা সারা হচ্ছিল। এটা সেটা কথার মধ্যেই দীপ্তিদির হাজবেন্ড ঘরে ঢুকলেন। এসে আমার দিকে তাকিয়েই আমার মনে হয়েছিল উনি যেন চমকে উঠেছিলেন। চোখে মুখে একটা অবাক লাগা ঘোর। কিন্তু উনি কিছু না বলে একটা চেয়ারে গিয়ে বসলেন, কিন্তু ওনার দৃষ্টি সর্বদাই ঘিরে রেখেছিল আমাকে। হঠাৎ উনি জিজ্ঞেস করলেন, তোমার কতদিনের আলাপ? যা ঘটনা আমি সেটাই জানালাম। তারপরই ওনার প্রশ্ন ছিল, তোমার নামটা কি যেন? আগে বরুণ লাহা। তোমার বাবার নাম? বিশেষ জড়তা না রেখেই বলেছিলাম, আমি সিঙ্গেল মাদারের একমাত্র সন্তান। কিন্তু বাবার তো একটা নাম থাকবে। আছে, কিন্তু আমি আমার মায়ের পদবিতেই পরিচিত। সেটাই আমার একমাত্র পরিচিতি। এর অর্থ আদপেই তুমি জানো না তোমার বাবাকে, অথবা তোমার বাবার সঙ্গে তোমার বা তোমার মায়ের কোনো সম্পর্ক নেই। আগে হ্যাঁ, আপনার দ্বিতীয় ধারণাটাই ঠিক। মায়ের মুখে শোনা আমার জন্মের আগেই আমার বাবা আমার মাকে ছেড়ে অন্য একজন মহিলাকে বিয়ে করেন। আমার মা সেটা মেনে নিতে পারেননি। উনি স্কুল মিস্ট্রেস, উনি আমাকে মানুষ করেছেন। সুপ্তি তো সব কিছুই জানে। ভদ্রলোক কিছুক্ষণ সুপ্তির দিদির দিকে তাকিয়ে রইলেন, তারপর এক সময় জিজ্ঞেস করলেন, তোমার মায়ের নাম কি আভা লাহা? আগে হ্যাঁ, আপনি কি করে জানলেন? সে প্রশ্নের উত্তর এড়িয়ে ভদ্রলোক আবার জিজ্ঞেস করলেন, তোমার বাবার কোনো ছবি তোমার বা তোমার মায়ের কাছে নেই? মানে সত্যি নেই? না তো। আপনি কি আমার বাবা মাকে চিনতেন? ভদ্রলোক আমার মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, হ্যাঁ, তোমার বাবা আমার বিশেষ বন্ধু ছিলেন। তোমার মাকেও আমি চিনতাম। তোমার মুখের সঙ্গে তোমার মায়ের আশ্চর্য মিল আছে। যাক, তোমরা কথা বলো, একটা জরুরি কাজ আছে, আমি বেরোচ্ছি। ঘর ছেড়ে যাওয়ার সময় বলে গেলেন, সুপ্তি, বরুণকে এগিয়ে দিয়ে একবার ঘুরে যাবি, তোর সঙ্গে কিছু কথা বলার আছে। সেই দিনের পর থেকে ঠিক 3 দিনের মাথায় সুপ্তির ফোন এলো আমার কর্মস্থলে। এসপ্ল্যানেড মেট্রোর মেন গেটে আমাদের দেখা হলো। সুপ্তির মুখের চিরপরিচিত হাসিটা ছিল না, তাকে বেশ গম্ভীর লাগছিল। বুঝলাম কিছু একটা ঘটেছে। সাধারণত আমরা টিকিট কেটে ভেতরে চলে যেতাম, কোনোদিন বা ট্রেনে চেপে টার্মিনাস পর্যন্ত গিয়ে আবার পরের ট্রেনে ফিরে আসতাম। সেদিন একটা ফাঁকা বেঞ্চ দেখে বসে পড়লাম। সুপ্তির মুখ থেকে বুঝেই নিয়েছিলাম কিছু একটা ঘটেছে।
আশঙ্কা নিয়ে জিজ্ঞেস করেছিলাম, কি হয়েছে সুপ্তি? আজ তুমি তো তোমার চিরপরিচিত সুপ্তির মধ্যে নেই। এক সময় ও বলল, জামাইবাবু স্পষ্ট জানিয়ে দিলেন এ বিয়ে হতে পারে না। সে কি? কেন? আমি কি খুব খারাপ ছেলে? না মানে আমাকে দেখে কি ওর এই ধারণা হলো? সে কথা নয়, সত্যি কি তুমি তোমার বাবার নাম জানো না? এটা তো হয় না। হঠাৎ এই প্রশ্ন? প্রশ্ন নয়, উত্তর দাও। হ্যাঁ, জানি না, এবং না জেনেও আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। ইচ্ছা থাকলে জানতে পারতাম, কিন্তু লোকটা আমাকে আর আমার মাকে ঠকিয়েছিল, সেটা আমি জানতে পারিনি। জানা থাকলেও হয়তো তার নাম উল্লেখ করতাম না। আমার পরিচয়, আমি আমার মায়ের ছেলে। বেশ দৃঢ় স্বরে সুপ্তিকে বলেছিলাম। প্রত্যুত্তরে সে বলেছিল, আমি তোমার বাবার নাম জেনেছি। তুমি ওই দিন বাড়ি ছেড়ে চলে যাবার পর জামাইবাবু আর দিদি আমায় নিয়ে বসেছিলেন। তখন জানতে পারি তোমার বাবার নাম। কি জানতে পেরেছ তুমি? আমার বাবার কি নাম? অরুণ মুখার্জি। তোমার বরুণ নামটা রেখেছিলেন তোমার বাবা। কে জানে, হতে পারে। তারপর 2 মিনিট স্তব্ধতার পর সুপ্তি বলেছিল, জামাইবাবু স্বীকার করেছেন যৌবনের মাদকতায় তোমার মাকে নিয়ে উনি বেশ কিছুদিন ঘর করেছিলেন। তথাকথিত কোনো বিয়ে কখনো হয়নি, কিন্তু জামাইবাবুর বাবা মা এ বিয়ে মেনে নেননি। তখন আমি প্রায় বধির এবং নির্বাক। কিছুই মাথায় ঢুকছিল না। সুপ্তি আমায় এসব কি শোনালো? আমার বাবার শালী আমার প্রেমিকা, যার সঙ্গে আমার হৃদয়ের সম্পর্ক, যার সঙ্গে আমার দৈহিক লেনদেন, নিগুড় নিবিড়তা। জিজ্ঞেস করেছিলাম সুপ্তিকে, হঠাৎ তোমাকে সবকিছু খুলে বলে দিলেন কেন? উনি এতদিন চেপে ছিলেন কেন? ভয় না লোক লজ্জা? অথচ প্রথম দিন যেদিন তুমি আমাকে ওদের বাড়িতে নিয়ে গিয়েছিলে, সেদিন তো কোনো কথা বলেননি। একমাত্র তোমার দাদা দুর্মুখপনা দেখিয়েছিলেন, কিন্তু কেন? একটা কথা কেন বুঝতে পারছো না? তোমার আমার সম্পর্ক একটা ইনিশিয়াল সম্পর্ক। শালীর হাজবেন্ড কি কখনো তার ছেলে হতে পারে? সমাজ তো এতে স্বীকৃতি দেবে না। তুমি তোমার বাবাকে মানো না মানো, বাই বার্থ তুমি তার ছেলে। আবার আমার বাবার সঙ্গে দিদি আর রোহিতের ডিএনএও মিলে যাবে, এবং আমার সঙ্গেও। এক জটিল সম্পর্ক বলুন। কিন্তু আমি বলেছিলাম, তোমার সঙ্গে তো আমার রক্তের কোনো সম্পর্ক নেই। তোমার মা আর তোমার দিদির মা তো এক মহিলা নন। তোমার দিদির সঙ্গে তো আমার ব্লাড রিলেশনও নেই কোনো। তাহলে আটকাচ্ছেটা কোথায়? ঘাড় নাড়তে নাড়তে সুপ্তি বলেছিল, হ্যাঁ ঠিকই বলেছ, কারণ আমি তোমার এই সম্পর্কের দোহাই পাড়াগুলো জাস্ট মেনে নিতে পারছি না। প্রয়োজন হলে দূরে কোথাও চলে যাব, এখান থেকে অনেক দূর, ট্রাস্ট মি, অনেক দূরে চলে যাব। কিন্তু তোমার মা সবকিছু জানার পর তিনি এই সম্পর্ক মেনে নিতে পারবেন না। তাছাড়া আমার দাদা লোকটা সুবিধের নয়, আগেই বলেছি। তার কানেও সবকিছু পৌঁছে গেছে। তাছাড়াটা কি? তাছাড়া দিদি আর জামাইবাবু স্পষ্টই বলে দিয়েছেন আমাদের এই সম্পর্ক ভেঙে দিতে হবে, নইলে নইলে হয় তোমাকে সরিয়ে দেওয়া হবে, নয়তো আমাকে। সামাজিক স্ক্যান্ডেল এড়াতে এরা সব কিছু করতে পারে। ম্লান হাসি হেসে আমি বলেছিলাম, হ্যাঁ, অথচ আজ এই নীতিবাগী অরুণবাবু একদিন আমার মাকে মিথ্যে আশ্বাস দিয়ে তাকে একটা বিশ্রী অবস্থার মুখে ফেলে বাপের সুপুত্তুরের মতো অন্য একটা মহিলাকে বিয়ে করেন। ওনার তো এ পক্ষের ছেলে মেয়েও আছে। বাপের কীর্তি জানার পর তাদের কাছে মাথা হেট হবে না বলছো? উনি কি বর্তমান ছেলে মেয়েদের কাছে চরিত্র স্খলনের ভয় পাচ্ছেন? হ্যাঁ, জামাইবাবুর কতটা প্রেস্টিজ হ্যাম্পার করবে আমি জানি না। পুরুষের গায়ে তো কোনো কলঙ্ক লাগে না, চান করলেই সব পরিষ্কার হয়ে যায়। আর আমরা যদি সবকিছু উড়িয়ে দিই এবং বিয়ে করি, জামাইবাবু আর দিদির সঙ্গে হয়তো আর আমাদের কোনো যোগাযোগই থাকবে না। আমাদের সম্পূর্ণ ডিনাই করবেন, অথবা অন্য কোনো আক্রোশের আশ্রয় নেবেন। জানি না ঠিক কি হবে, কিন্তু কিন্তু কি? কিন্তু আমার দাদা এবং বৌদি তারা প্রাণপণ চেষ্টা করবে আমাদের যাতে বিয়ে না হয়, বিশেষ করে আমার বিয়ে। সে তোমার সঙ্গে হোক বা অন্য কারোর সঙ্গে হোক, আমার বিয়ে ওরা কেউ চায় না।
বুঝতেই তো পারছো স্বার্থের ল্যাজে পা পড়লে মানুষ কতটা অমানুষ হয়ে ওঠে। অনেকক্ষণ কথা বলার পর একসময় বরুণ থামল। এক মনে নির্বেদ ওর কথা শুনে যাচ্ছিল। বরুণ থামার পর নির্বেদ কিছুক্ষণ মাথা নিচু করে বসে রইল। ও ঠিক এই মুহূর্তে ভেবে উঠতে পারছিল না যে এই রকম একটা সিচুয়েশানে দুই প্রেমিক প্রেমিকার করণীয় কি। হয় সামাজিকতাকে মেনে নিয়ে দুজনকেই দুজনের কাছ থেকে সরে যেতে হবে, নয়তো সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেরা নিজেদের ভবিষ্যৎ গড়ে নেবে। ঠিকমতো বিচার করতে গেলে দুটো কাজই শক্ত। এখন হয়তো প্রথম প্রেমের উচ্ছ্বাসে সামাজিকতা ভুলে গিয়ে নিজেরা বিয়ে করেই নিল, কিন্তু দুজনের মনেই থাকবে সেই গিল্টি কানেকশন, যেটা প্রাথমিক উচ্ছ্বাস ফুরলে আসবে রিপেন্ট করার দিন। বিশেষ করে সুক্তির মধ্যে ও সেদিন কেবলই মনে হবে সে তার জামাইবাবুর ছেলেকে বিয়ে করেছে। সেদিন ন্যায় অন্যায়ের বোধটা বোধহয় আরও বেশি মাত্রায় প্রখর হয়ে উঠবে। শুরু হবে দাম্পত্য জটিলতা। একদিন হয়তো দুজনেই দুজনের কাছ থেকে অনেক দূরে চলে যেতে চাইবে। সেও আর এক নিদারুণ অবস্থা। দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে নির্বেদ জিজ্ঞাসা করল, এটা কতদিন আগের কথা? তা দেখতে দেখতে মাস দেড়েক তো হবেই। সে কি 1.5 মাস? এর মধ্যে আর তোদের দেখা হয়নি? এরপর তোরাই বা কি করলি? আবারও কিছুক্ষণের নীরবতা। আস্তে আস্তে সেটুকু কাটিয়ে বরুণ বলল, সেদিন অনেক কিছুই ছানা কাটা হয়ে গিয়েছিল। আসলে কি জানিস তো, সমাজ, সংসার আর সম্পর্কের টানাপোড়েন আমাদের একটা বিভৎস অবস্থার মধ্যে টেনে এনেছিল, বিশেষ করে সুপ্তির মধ্যে। এর মধ্যে একদিন মেট্রো থেকে বেরিয়ে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, তোমার মনের চিন্তাগুলো আমি ভাবতে পারছি। আমরা দুজনেই একটা আচমকা দুর্বিপাকের মুখে এসে দাঁড়িয়েছি। আমার কথা বাদ দাও আপাতত, কিন্তু তুমি তোমার মনের সঙ্গে বোঝাপড়া করার চেষ্টা করো। আমাদের অজান্তে আমরা একটা কমপ্লেক্সের সামনে এসে দাঁড়িয়েছি। অয়দীপ হাউসের মতোই লতায় পাতায় সম্পর্কে তুমি আমার মাসি হয়ে গেলে, অথচ তোমার আমার সত্যিই কোনো আত্মীয়তার সম্পর্ক নেই। আমি তোমার ওপর কোনো কিছু চাপিয়ে দেব না। তুমি ভাবো, স্বচ্ছ মন দিয়ে ভাবো, উচিত অনুচিত বোধ নিয়ে ভাবো। তবে আমার শেষ কথা, আমার তথাকথিত বাবার উচ্ছৃঙ্খলতার বোঝা আমি বইব না। এটাই আমার ডিসিশন। 1 সপ্তাহের মধ্যে আমি জানাবো। বরুণ থামতেই নির্বেদ বলল, তারপর? তারপর আর কি? সপ্তাহ পেরিয়ে 1 মাস কেটে গেল। না শক্তির ফোন, না কোনো রকম সংবাদ কোনো। আমার তখন পাগল পাগল অবস্থা। যতবারই ওর মোবাইলে ওকে ধরবার চেষ্টা করেছি, নট রিচেবল বলেছে। 1 মাসেও যখন সুপ্তির কোনো খবর এলো না, আমি ভেবেই নিয়েছিলাম এই শক্ত ডিসিশনটা ওর পক্ষে মেনে নেওয়া সহজ হয়নি। তাই ও আমার ফোন ধরে না, নিজেও ফোন করে না। এর কিছুদিন পর হঠাৎ একদিন একজন অপরিচিত ভদ্রলোক এসে আমাকে খবর দিল অরুণ মুখার্জি আমাকে ডেকে পাঠিয়েছে। আশা নিরাশায় দুলতে দুলতে আমি গিয়েছিলাম অরুণ মুখার্জির বাড়ি। সেই আগের ঘর। ঘরে ছিলেন সুপ্তির দিদি এবং আমার অপরিচিত। পরে জেনেছিলাম তিনি ছিলেন রোহিত চ্যাটার্জি, সুপ্তির দাদা, যিনি আগের দিনও উপস্থিত ছিলেন। তাদের বক্তব্য? আতিথেয়তার কোনো ত্রুটি ছিল না, কিন্তু কোনো খাদ্যবস্তু গ্রহণ করার স্পৃহা ছিল না আমার মধ্যে। কথা শুরু করলেন রোহিত চ্যাটার্জি। তোমার নাম বরুণ? হ্যাঁ, বরুণ লাহা। না তো, বরুণ লাহা হবে কেন? তুমি তো বরুণ মুখার্জি। আর এই ভদ্রলোক তোমার বাবা, ওনার নাম অরুণ মুখার্জি। সেই মুহূর্তে নিজেকে কেমন যেন বেজন্মা মনে হচ্ছিল, কারণ অরুণ মুখার্জি নামক এই লোকটাকে আমি কোনোদিনও পিতৃ স্বীকৃতি দিইনি। ঘেন্না ধরা গলায় বলেছিলাম, ভুল করছেন, আমি শ্রীমতী আভা লাহার ছেলে। অরুণ মুখার্জি নামক একজন ডিপস আমার মাকে তার প্রেমের ফাঁদে ফেলে তাকে অন্তঃসত্ত্বা অবস্থায় ফেলে পালিয়ে গিয়েছিল। তারপর থেকে আমাকে আমার মা মানুষ করেছেন। আমি আমার মায়ের সন্তান। কোনো অরুণ মুখার্জি আমার ইতিহাসে নেই। আবার সেই চিবানো স্বরে রোহিত চ্যাটার্জি বললেন, তোমার কথাই তো আর ইতিহাস পাল্টে যাবে না। জামাইবাবু আমি সব কিছুই খুলে বলেছেন। প্রথম যৌবনে ওরকম 2-1টা শৃঙ্খল প্রায় অনেক পুরুষের জীবনেই ঘটে। জামাইবাবু নিজেও ভুল সূত্রে নিয়ে আমার দিদিকে বিয়ে করে ঘর সংসারী হয়েছেন। ওনার সংসার আছে, ছেলে মেয়েও আছে। এরকম কোনো ছেলের সঙ্গে আমি আমার বোনের বিয়ে দিতে পারি না। আমার তখন রোগ চেপে গিয়েছিল। বলেছিলাম, আমি কোনো লম্পটের ছেলে হয়ে নিজের পরিচয় দিতে রাজি নই। আপনারা শুনে রাখুন, সুপ্তি রাজি থাকলে আমি ওকেই বিয়ে করছি।
অন্তত অরুণ বাবুর মতো তাকে জলে ভাসিয়ে দিয়ে কোথাও পালিয়ে যাব না। কিছু বলতে চাইছিলেন রোহিত বাবু, হঠাৎ ওকে থামিয়ে দীপ্তি চ্যাটার্জি খানিকটা বোঝাবার চেষ্টা করেছিলেন। বলেছিলেন, বরুণ, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, সামাজিক সম্পর্কের দিক থেকে এই বিয়েটা হয় না, হতে পারে না। অসামাজিকতার হাত থেকে তুমি সুপ্তিকে প্লিজ নিষ্কৃতি দাও। আর সেই জন্যই আমরা ওর জন্য পাত্র দেখেছি। তুমি সুপ্তিকে ভুলে যাও। সেটা আমার আর সুপ্তির ব্যাপার, কে কাকে ভুলবে সেটা আমাদের ওপরেই ছেড়ে দিন। আমি একবার সুপ্তির সঙ্গে দেখা করতে চাই। উত্তরটা রোহিত বাবুই দিলেন। তাকে আর পাবে কোথায়? সে তো কলকাতায় নেই। তাকে আর পাবে কোথায়? সে তো কলকাতায় নেই। নেই মানে? নেই মানে কথাটার মানে জানো না নাকি? অর্থাৎ আপনারা দেখা করতে দিতে চান না, তাই তো? বেশ, ঠিক আছে, ওয়েল, ভবিষ্যতে এর উত্তর দেবে। বেরিয়ে আসার সময় শুনতে পেলাম রোহিত বাবু বলছেন, তুমি কিন্তু আগুন নিয়ে খেলা করছো। ঘুরে দাঁড়িয়ে বলেছিলাম, সত্যি আগুন নিয়ে খেলাটা না খুবই বিপজ্জনক। কিন্তু কে যে কখন পুড়ে মরবে সেটা কি আর আগে থেকে বলা সম্ভব? আমার কি মনে হয় জানিস বরুণ, বাড়ির চাপেই হোক বা নিজের ইচ্ছে পাল্টে হয়তো সুপ্তি নিজেকে গুটিয়ে নিয়েছে, তাই তোর সঙ্গে সম্পর্কটার ব্রেকআপ ঘটাতে চাইছে। আমার মত জিজ্ঞেস করলে বলতে পারি যে এই অসামাজিক পরিণতিটা না ঘটলে তোদের দুজনের পক্ষেই মঙ্গল। কিন্তু মঙ্গল আর হলো কোথায়? এ কথা কেন বলছিস? সুপ্তিকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ও এখন বেঁচে আছে কিনা মরে গেছে সেটাই বুঝতে পারছি না। এখনই এত কিছু ভেবে নিচ্ছিস? তোর সঙ্গে ওর কদিন দেখা হয়নি? অরুণ বাবুর বাড়িতে সেদিনের সেই মিটিংয়ের পর প্রায় ধরে নে 1.5 মাস হলো, আর ওর কোনো ট্রেস পাচ্ছি না। অনেকবার ওর মোবাইলে ফোন করেছি, বাট নো অ্যান্সার। এমনও তো হতে পারে ওর মোবাইলটা ওর কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। না 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 না, সুপ্তি খুবই অ্যাডামেন্ট টাইপের মেয়ে। ওর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কিছু করানো বেশ শক্ত। যদি ওকে কেউ মেরে দিয়ে সরিয়ে থাকে। অর্থাৎ তুই ধরেই নিয়েছিস কেউ না কেউ সুপ্তিকে মেরে দিয়েছে, আর সেই ধারণা থেকে তুই সুপ্তির আত্মাকে যত্রতত্র দেখতে পাচ্ছিস। তুই একটা বোগাস পুরো। সত্যি আমি বোগাস। ও যেখানে যেখানে যেতে পারে সব জায়গায় আমি খোঁজ করেছি, কিন্তু কোথাও পাইনি। তাই বলে তো একটা জলজ্যান্ত মেয়ে হাওয়া হয়ে উবে যেতে পারে না, তাই না? আচ্ছা, এই নিয়ে কোনো পুলিশে এফআইআর করেছিস নাকি? জানি না, আমি কিচ্ছু জানি না। আমার একবার মনে হয়েছিল থানায় যাই, কিন্তু কোন হিসেবে যাব? সুপ্তি তো প্র্যাকটিক্যালি আমার সঙ্গে কোনো সম্বন্ধযুক্ত নয়। থানা যদি জিজ্ঞেস করে আমি তার কে, তাহলে আমি কি উত্তর দিতাম? ফের খানিকক্ষণের নীরবতা। নির্বেদ ঠিক বুঝে উঠতে পারছিল না এ অবস্থায় তাদের করণীয় কি। বরুণের পক্ষে থানায় গিয়ে একটা এফআইআর কিংবা এমডি করানোই যায়। ও সরাসরি গিয়ে বলতে পারে যেটা ফ্যাক্ট সেটাই। ও একটি মেয়েকে ভালোবাসত। বাড়ির অমত থাকার জন্য বাড়ি থেকে দুজনকেই শাসানো হয়, এবং তারপর থেকে মেয়েটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সেটাই তো অ্যালিগেশন। পুলিশ কি ব্যাপারটাকে কোনো মূল্যই দেবে না? এমনটা তো হওয়া উচিত নয়। নিজের মনের কথাগুলো বরুণকে সবিস্তারে জানালো, তারপর বলল, তুই কি শিওর যে সুপ্তির মিসিং এর এই ব্যাপারটাকে আর কেউ না হোক ওর মা কি পুলিশকে ইনফর্ম করবে না? আমার মাথায় কিচ্ছু ঢুকছে না, কি যে হবে বুঝতে পারছি না। তবে একটা মেয়ের কথা এখনই মনে পড়ছে আমার। সুপ্তির সঙ্গে ওর জানিস তো বেশ খাতির ছিল। সুপ্তিদের বাড়িটা বেশ বড়সড়, অবশ্য এখন সেটা প্রায় 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। এটা সুপ্তি আমায় বলেছিল। সুপ্তির বইমাত্রেয় ভাই রোহিত মা আর মেয়েকে কোনোভাবেই টলারেট করতে পারত না। সুপ্তির বাবার মৃত্যুর পর বাড়িটাকে 2 ভাগে ভাগ করে দেওয়া হয়। 1 ভাগ যায় সুপ্তি আর ওর মায়ের দিকে, অন্য ভাগটা রোহিতের অংশে। সুপ্তিদের দিকে ওরা মা আর মেয়ে। মেয়েটির নাম অনিতা। অনিতার সঙ্গে সুপ্তির বেশ বন্ধুত্ব ছিল। একদিন সুপ্তি ওর বন্ধুর সঙ্গে আমাকে আলাপ করিয়ে দেয়। অনিতার সঙ্গে তোর কেমন আলাপ? মোটামুটি। তাহলেই চলবে। তুই কি অনিতার সঙ্গে এই 1.5 মাসের মধ্যে দেখা করেছিলি? না তো। অপদার্থ। অনিতার সঙ্গে তোর দেখা করা উচিত ছিল। কোনো খোঁজ খবর নিবি না?
একবার মনে হয়েছিল অনিতার কাছে গিয়ে একবার খোঁজ করে নেওয়া উচিত, কিন্তু কিসের কিন্তু? আমার যে কেবলই মনে হচ্ছে সুপ্তি আর বেঁচে নেই। রাত্রে একা যখন শুয়ে থাকি, একটু তন্দ্রা মতো এলে আমি বুঝতে পারি কে যেন আমার ঘরে এসেছে, যেন সে আমার পাশে পাশেই ঘুরছে, যেন সে হাতছানি দিয়ে আমায় ডাকছে, যেন বলছে তুমি আর দূরে থেকো না, আমার কাছে চলে এসো। এ সমাজ আমাদের এক হতে দিল না। আমি এখন যেখানে আছি সেখানে তোমাদের তথাকথিত সমাজ নেই, সমাজের কোনো বেড়াজাল নেই, এখানে আমাদের বাধা দেওয়ার কেউ নেই। পার্বতীর জন্য দেবদাস মদ খেত, শক্তির জন্য তুই কি এখন মদ খাওয়াটাও ধরে নিয়েছিস নি? আর মদের ঘোরে আগডুম বাগডুম বকছিস, স্বপ্ন দেখেছিস? কিন্তু তুই বিশ্বাস কর, আমি মদ খাইনি। আমি স্পষ্ট তার ছায়া দেখতে পাই, তার কণ্ঠস্বরও শুনতে পাই। এমনকি তুই কিছুই দেখিসনি, কিছুই শুনিসনি, এটা তোর হ্যালিউসিনেশন। দিন রাত মনের মধ্যে শক্তির কথা ভাবছিস, মনের চোখ দিয়ে শক্তিকে দেখছিস তোর অবচেতনে, আর সেটাই ওই রিফ্লেক্ট করছে প্রায় প্রতি রাতে। শক্তি না থাকলে বা তার মা না থাকলে পুরো কিন্তু সম্পত্তিটাই সম্ভবত তার দাদার, তাই না? পারে, মারতে পারে বই কি, তবে এখনই অত কিছু ভাবার দরকার নেই। তুই তো নিজে থেকে পুলিশে যেতে পারবি না। না, একজন নামজাদা ইনভেস্টিগেটরের কাছে তোকে যদি নিয়ে যায়, যেতে পারবি? ইনভেস্টিগেটর? বর্তমানে তোর ইররিলেভেন্ট কথাবার্তায় পুলিশ খুব একটা ইমপ্রেস হবে বলে আমার মনে হয় না। তার উপর অশরীরী সুপ্তির রেগুলার তোর ওই কাছে হানা দেওয়া বোগাস। তোকে আমি ওনার কাছে নিয়ে যাব। ভদ্রলোক অত্যন্ত সহৃদয় এবং আন্তরিকভাবে তোর কথা শুনবেনও। দেখা যাক উনি কি বলে। তার আগে অনিতার সঙ্গে একবার দেখা করতে হবে। পারবি নিয়ে যেতে? তুই যাবি? যাবো তো বললাম। বরুণ, নির্বেদ এবং স্নেহাশিস চলে গেল নীলের বাড়ি। বরুণের মুখে সব কিছু শোনার পর ফস করে দীপু বলে উঠল, বরুণবাবু, আসার পথে কি আপনার সঙ্গে দেখা হয়েছিল? ভুরুটা সামান্য কুচকে বরুণ বলল, দেখা? কার সঙ্গে? মানে আপনি কার কথা বলছেন? দ্যাট হন্টেড লেডি, যার সঙ্গে আপনার অলৌকিক যোগাযোগ আছে এবং প্রায়শই। আপনি কি আমার সঙ্গে রসিকতা করছেন? আপনি আমার অনুভবটাকে নস্যাৎ করে দিতে চাইছেন? দীপুই উত্তর দিতে যাচ্ছিল, থামালো নীল। দিবু, একটা কথা ভুলে যাস না, প্রতিটি মানুষের মধ্যে বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারটা তার মানসিক অবস্থার উপরে নির্ভর করে। ভূত বা অশরীরী কিছু, এগুলো আমাদের মধ্যে গেড়ে বসে কে কোন পরিবেশে বেড়ে উঠেছে তার উপরে। বরুণবাবুর ব্যাপারটা ওনার দুর্বলতা থেকেই গ্রো আপ করেছে। সুপ্তিদেবীকে উনি ভালোবাসতেন, এটা ওনার একটা বড় রকমের দুর্বলতা। আর দুর্বল মনে আদিম সংস্কার বা কুসংস্কারগুলো চেপে বসে। সেটা কতটা ঠিক, কতটা ইলিউশন, এখনই তার সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবো না। আমাদের পৌঁছতে হবে উৎস মুখে, কেন্দ্রবিন্দুতে, আর সেটাকে বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি নিয়েই চুলচেরা হিসেব করতে হবে। বরুণবাবু, আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করি। সুপ্তি দেবীর সঙ্গে আপনার অ্যাফেয়ার্স কত দিনের? 3-4 বছরের তো হবে। হ্যাঁ, 3 বছর আগে আমরা বিড়লা প্ল্যানেটোরিয়ামে গিয়েছিলাম, সেখানেই ওর সঙ্গে আমার প্রথম আলাপ। অশান্তি শুরু হয় যখন আপনারা বিয়ে করার সিদ্ধান্ত নেন, তাই তো? আগে হ্যাঁ। আপনার ন্যারেশন শুনে মনে হচ্ছে সুপ্তি দেবী মারা গেছেন, আপনি তার প্রেত ছায়া অনুভব করছেন। কিন্তু আপনার কেন মনে হচ্ছে যে উনি মারা গেছেন? লাস্ট যেদিন অরুণবাবুর বাড়িতে সুপ্তি আমাকে ওর দিদি জামাইবাবুর সঙ্গে আলাপ করানোর জন্য নিয়ে যায়, সেদিনই একটা চূড়ান্ত অবস্থায় আমরা পৌঁছেছিলাম। সেই দিনই প্রথম আমি আমার বাবার পরিচয় জানতে পেরেছিলাম। সেদিনই দুজনের মুখে একটা ভয়াবহ অভিব্যক্তি ফুটে উঠতে দেখেছিলাম। তারা কারা? সুপ্তির দাদা আর জামাইবাবু, যিনি দুর্ভাগ্যক্রমে আমার অপরিচিত বাবা। রোহিতবাবু মানে সুপ্তির দাদা আমাকে স্পষ্টতই বলে দিয়েছিলেন সুপ্তির সঙ্গে আমি যেন সব সম্পর্ক শেষ করে দিই, আমি যেন আগুন নিয়ে খেলা না করি, তার ফল হবে মারাত্মক। মারাত্মকটা কি? সেটা মুখে না বললেও বোঝা গিয়েছিল। হয় সুপ্তি নয়তো আমি, যে কোনো একজনকে পৃথিবী থেকে সরে যেতে হবে। আমি বেঁচে আছি, কিন্তু সুপ্তি নেই। নেই মানে যে তিনি মৃত,
আপনার এরকম ধারণার কারণ? শক্তি না থাকলে, অর্থাৎ যদিও মরে যায়, তাহলে দুজনের লাভ। ওর দাদার লাভ, কারণ সম্পত্তির বখরাদার কমে যাবে। সুপ্তির মায়ের বয়স হয়েছে, তিনি মরলে পুরো মালিকানা ওর দাদার। আর একজন, মানে ওর জামাইবাবু, যিনি সম্পর্ক সূত্রে আমার জন্মদাতা, তিনি কিছুতেই এই বিয়ে ফাঁস করবেন না। অর্থাৎ সুপ্তি না থাকলে সামাজিক বিড়ম্বনা থেকে তিনি নিষ্কৃতি পাবেন। লাভ যেমন দুজনেরই, ক্ষতিও তো দুজনেরই, তাই না? ক্ষতি তো বটেই, কিন্তু আর একজনকে? যাকে নিয়ে সুখের সংসার তৈরি করবেন ভেবেছিলেন, তার হঠাৎ নিরুদ্দেশ হওয়াটা আপনার পক্ষে চরম ক্ষতি। যখন আপনার প্রেমিকা পৈতৃক বিশাল অঙ্কের মালিক হতেন, এটা কি আপনার ক্ষতি নয়? আমি তো কোনোদিনও জানতে চাইনি সুপ্তি ব্যক্তিগতভাবে কত টাকার মালিক। পারিবারিক সম্পর্কগুলো জানাজানি হবার পর সুপ্তিদেবীর মনোভাব কি ছিল? আমাকে সুপ্তির সঙ্গে দেখা করার আর কোনো সুযোগই দেওয়া হয়নি। কোনোভাবেই কি আপনি জানতে পারেননি এ বিয়েতে ওনার মত ছিল কিনা? একেবারে যে হয়নি তা নয়, অবৈধতার একটা সংশয় ওর মধ্যে গ্রো করেছিল। এমন কেউ বলেছিল দূরে কোথাও চলে যাওয়ার কথা, ব্যাস এইটুকুই। তবে ও বাড়ি ছেড়ে চলে আসার আগে আমি ওকে 1 সপ্তাহের সময় দিয়েছিলাম ওর ডিসিশনটা জানতে। সেটাও জানার কোনো স্কোপ পাননি? আগে না। খানিকক্ষণ চুপ করে থাকার পর নীল প্রসঙ্গ তারে চলে গেল। আচ্ছা বরুণবাবু, ভূতের ভয়টা কি আপনার বহুদিনের? না স্যার, কোনোদিনও আমার এসব ছিল না, কিন্তু সুপ্তির কোনো খবর পাওয়া না পর্যন্ত আমার মনটা বড়ই অশান্ত হয়ে থাকতো। রাত্রে ভালো করে ঘুম আসতো না, অপেক্ষার ক্লান্তি শরীরকে আরও বেশি দুর্বল করে দেয়। রাত্রে ঘুম আসতো না বলে আমি ট্রাঙ্কুলাইজার খেতে শুরু করি। প্রথম কয়েকটা রাতেই ভালো ঘুম হয়েছিল, কিন্তু হঠাৎ একদিন রাতে অদ্ভুত একটা হিস হিস শব্দ শুনে আমার ঘুম ভেঙে যায়। আমি যেন স্পষ্ট শুনতে পেলাম এক মহিলা কণ্ঠ, যেন বলতে চাইছে, আমি চলে গেছি বরুণ, আমার জন্য আর অপেক্ষা করো না। আর ইউ শিওর সেটা কোনো মহিলা কণ্ঠ ছিল? তাই তো মনে হয়েছিল। খসখসে এবং রহস্যময় কণ্ঠ, একটু নরম কিন্তু পুরুষালী নয়। কার হতে পারে বলে মনে হয়েছিল? সে রাতে আমার আর কিছুই মনে হয়নি, কিন্তু বিহবলতা কাটিয়ে সর্বপ্রথম আমার সুপ্তির কথাই মনে হয়েছিল। তারপর আপনি কি করলেন? এর আগে আমি কোনোদিনও সুপ্তির বাড়ি যাইনি, তবু চেষ্টা করেছিলাম আমাদের কমন ফ্রেন্ড অনিতার কাছ থেকে যদি ওর কোনো সংবাদ পাওয়া যায়, কিন্তু অনিতাও তেমন কিছু বলতে পারেনি। অনিতা দেবীর বক্তব্য কি ছিল? ও ঠিক জানে না সুপ্তি কোথায়। ওর ধারণা ও ওর জামাইবাবুর বাড়িতে গেছে। আর একটা কথা বলুন তো, আপনার ঠিক কবে থেকে মনে হলো সুপ্তি দেবীর ছায়ামূর্তি আপনাকে সর্বদা ফলো করছে? বরুণ বরাবরই অন্যমনস্ক হয়ে যাচ্ছিল। নীলের প্রশ্ন শোনার পর ও নিজের মনেই কিছু একটা ভেবে নিয়ে বলল, সুপ্তি নেই এটা আর আমি কিছুতেই ভেবে উঠতে পারছিলাম না। আমি গিয়ে শ্মশানে বসে থাকতাম, কত দেহ আসছে, আগুনের কফিনে ঢুকে একেবারে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। আমার খেয়াল থাকতো না কতটা সময় আমি শ্মশানে কাটাতাম। বসে থাকতে থাকতে একদিন তন্দ্রা মতো আসছিল, আর তখনই আমার মনে হয়েছিল কে যেন আমার ঠিক পাশটাতে বসলো এসে। বেশ বুঝতে পারছিলাম কেউ একজন এসে বসেছে, বাট আমি পাশে তাকিয়ে কাউকেই দেখতে পাইনি। মনের ভুল ভেবে হাঁটুতে মুখ গুঁজে বসেছিলাম। তখনই আমার মনে হলো কেউ যেন আমায় ফিস ফিস করে বলছে ওরা আমাকে মেরে ফেলেছে, আমি অনেক দূরে চলে গেছি। দেখো, আমি ঠিক তোমাকে আমার কাছে নিয়ে আসব। মাঝে মধ্যে দীপুকে আটকানো যায় না। ফিসফিসিয়ে ও বলে উঠল, শালা কলুষ্যগুল। নীল ধমক দিল, আহ দীপু, কি করব বলো? ভূতেরা যে এমন দিশি বাংলা বলতে পারে তা তো আমার ধারণাই ছিল না। আবার সঙ্গে করে নিয়ে যাওয়ার ফরমানও দিয়েছে। রিয়েল লাভ স্টোরি। তারপর কি হলো দাদা? আমি এসব বলতে চাইনি, আমার কথা কেউ বিশ্বাসও করবে না। তবে আশ্চর্যের ব্যাপার, একটা ছায়ামূর্তি আমাকে কেবলই ফলো করে। যেখানেই যাই না কেন সে আমার আশেপাশেই থাকে। হয়তো এখানেও আছে। শুধু আপনাকে নিজের কাছে নিয়ে যাওয়ার কথাই বলে? রিয়েল অ্যান্ড ইন্টারন্যাশনাল লাভ বলছেন, তবে আর কিছুই বলে না? বরুণ কেবল জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। না মানে আমি বলছিলাম, আপনার অশরীরী প্রেমিকা বলেনি যে তাকে কে মেরেছে, কেমন করে মেরেছে? আমার সঙ্গে তো কোনোদিনও তার কোনো কথা হয়নি।
মিস্টার ব্যানার্জি, আমার বন্ধু স্নেহাশিস আপনার কাছে আমাকে নিয়ে এসেছে। শুনেছি আপনি গোয়েন্দা, খুনি বা অপরাধীকে ধরাই আপনার কাজ। জানি না এখানে এই ভুতুরে ব্যাপারে আপনার কি করার আছে, তবে একটা ব্যাপারে আমি ডেফিনেট, সুপ্তির মৃত্যুটা অস্বাভাবিক। হয়তো কোনো ব্যাপারেও খুব ভয় পেয়ে কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছে, কিংবা হয়তো কেউ জেনে শুনে পথের কাঁটা সরাবার জন্য মেরে দিয়েছে, কিন্তু আজ আর সে প্রমাণও করা যাবে না। সরি, আপনাকে অযথা বিরক্ত করলাম। ছেড়ে দিন, আপনি ছেড়ে দিন, আমার ভাগ্যে যা আছে তাই হবে। সত্যি যদি সুপ্তির আত্মা আমাকে তার কাছে নিয়ে যায়, আমাকে চলে যেতেই হবে। ওকে ছাড়া কি দুঃসহ জীবন কাটাচ্ছি তা আপনাদের বলে বোঝাতে পারবো না আমি। আচ্ছা, আমি চললাম। বরুণ ভদ্রতাগুলোকে পাশে সরিয়ে রেখে একসময় উঠে চলে গেল। ঘরে তখন নীল, স্নেহাশিস, দীপু আর নির্বেদ। নীল কোনো কথা না বলে আপন মনে সিগারেট খেয়ে যাচ্ছিল। নির্বেদ জিজ্ঞাসা করল, বরুণের কথা কতটা বিশ্বাসযোগ্য? স্নেহাশিসও তাই ভাবছিল। জানি না ব্যানার্জিদা কি বলবে, কিন্তু এই আত্মা নিশির ডাক, অল্প গাছ, ব্ল্যাক ম্যাজিক, আরও মজার কথা কি, এগুলো কেউই প্রত্যক্ষ করেন। যা কিছু সবই ওই বরুণের কথা, বরুণের দুর্বল মনের একেবারে ভাববেগ, ওর হ্যালিউসিনেশন। আসল সত্যটা কোথাও লুকিয়ে রয়েছে। যত সব ভোগাস কেস। নীলদা, এক কথায় ফুটিয়ে দিলে না কেন সেটাই তো আমি বুঝতে পারছি না। ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারটাই আমি তেমন গুরুত্ব দিচ্ছি না। আগেই বলেছি, আবার বলছি, দুর্বল মনের ওপরে তৈরি কুসংস্কারের প্রভাব। কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে গেলে কয়েকটা বিসদৃশ ব্যাপার চোখের উপরে ভেসে উঠছে। সেগুলো কি? একমাত্র বরুণবাবু ছাড়া কি আর কেউ বলছে যে সুপ্তিদেবী মারা গেছে? আমরা কিন্তু ওর ফ্যামিলির কারোর সঙ্গেই মিট করিনি। ইভেন অনিতাও সুপ্তির মৃত্যুর কথা জানে না। আমার মনে হয় সুপ্তিকে কেউ লুকিয়ে রেখেছে বরুণকে বিভ্রান্ত করার জন্য। আর এই বিভ্রান্তি থেকে যদি বরুণের মাথাটা বিগড়ে যায়, তাহলে সমস্যার সমাধান। সাপও মরবে, আবার লাঠিও ভাঙবে না। বরুণকেও তো কেউ মার্ডার করে দিতে পারে। এমনই যদি তার মাথাটা খারাপ করে দেওয়া যায়, তাহলে হঠাৎ খুন খারাপের কি দরকার? তবে তার আগে ডেফিনিট হওয়াটা দরকার সুপ্তির হোয়ার অ্যাবাউটস। অর্থাৎ বরুণ লাহার বিব্রতি আপনি এক কথাই না কুচি করে দিচ্ছেন, তাই তো? কেসটাই তো কমপ্লিকেটেড, লৌকিক অলৌকিকের বিভ্রান্তি। ব্যক্তিগতভাবে আমি কোনো ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাসী না হলেও একটা কিছু গোপন খেলা তো চলছেই, আর সেটাই তো আমাদের খুঁজে বার করতে হবে। ব্যানার্জিদা যদি আপত্তি না থাকে তাহলে একবার আমাদের ওসি সাহেব মানে আনন্দ স্যারের সঙ্গে কি একটু আলোচনা করা যায় না? যেতেই পারে। অ্যাকচুয়ালি কেসটা তো ওনারই থানার আন্ডারে। বলুন কবে যাবেন, আপনাকে আমি ফোনে জানিয়ে দেব। আগাগোড়া পুরো ব্যাপারটাই খুব মন দিয়ে শুনলেন আনন্দবাবু। তারপর নীলের দিকে তাকিয়ে একটু বেজার গলায় বললেন, দোষ আজগুপি কারখানা। নীল ব্যানার্জি কি অহন ভূতের ব্যাগার খাইতে চান? মৃদু হেসে নীল বলল, কিন্তু আপনার কি মনে হয় কোথাও কিছু লুকিয়ে আছে? অনেক সময় আমরা চোখের সামনে যা দেখি সেটা কিন্তু ঠিক দেখি না, আর যেটা দেখতে পাই না সেখানেই হয়তো সত্যটা লুকিয়ে আছে। অল লাইগে তো কইলাম, নীল ব্যানার্জি কি হন ভূতের ব্যাগার খাইতে চান? কিন্তু আমি যদি বলি ভূতটাকে সামনে রেখে অন্য কোনো খেলা চলছে, আপনি কি সেটা বিশ্বাস করবেন? ইয়েস, দিস ইজ মাই পয়েন্ট। কিন্তু হেইটা আপনি প্রমাণ করবেন কেমনে কইরা? হ্যাঁ, না আছে কোনো এভিডেন্স, না আছে কোনো প্রত্যক্ষ প্রমাণ। তার উপর সুপ্তি দেবীর মৃত্যু হয়েছে, এর কোনো প্রমাণও নাই। আদবে তিনি এখন কোথায় আছেন, কেমন আছেন, আদবেই আছেন কিনা হেইটা আমরা কেউ জানি না। কোনো সূত্রই কি আর পাউন যাইব? এসব নিয়ে আমরা অনেক আগেই আলোচনা করেছি। সম্ভবত আমাদের গোড়া থেকেই ইনভেস্টিগেশনটা শুরু করতে হবে। আসল সত্যটা যে ঠিক কি সেটাই তো আমাদের খুঁজতে হবে। সবই তো বুঝলাম, কিন্তু তদন্তে নামার আগে একটা তো এফআইআর লাগবো। একটা জিডি পর্যন্ত নাই। একটি যুবতী মেয়ে প্রায় মাস 3 হলো, তার কোনো খবর নেই। ধরুন তার কোনো আত্মীয় স্বজন থেকেও নেই, তাহলেও কি পরিস্থিতি সন্দেহজনক মনে না করে কোনো বন্ধু বা বান্ধবী এফআইআর করতে পারে না? আমার মনে হয় পারে,
যদি আপনি পারমিশন দেন তাহলে আমি নয় একটু ওপর মহলে কথা বলি। আসলে সুপ্তি মিসিং আমাকে অনেকটা কৌতূহলী করে তুলেছে। আপনের আর এক গুণমুগ্ধ ভক্ত আছে, আমাগো এসআই স্নেহাশিস। প্রয়োজনে তারেও আপনে পাইতে পারেন। আপনের অতি পরিচিত হোমিসাইড ডিপার্টমেন্টের এসিপি ওই কুন্তলা বসু মল্লিক, তারে কন আপনারে প্রাইভেটলি ইনভেস্টিগেশন করার একটা পারমিশন দিতে, তাহলে আপনি আপনার সুবিধে মতো আগুইতে পারেন। কি কথাটা মনোপুত হইল? নীলুর হাতটা এগিয়ে দিল আনন্দ বাগচির দিকে। বাগচি হাতটা মিলিয়ে বললেন, উইশ ইউ বেস্ট অফ লাক। আপনি আমাদের ফুল সাপোর্ট পাইবেন। বাড়ি ফিরে দীপু বলল, কোথা থেকে শুরু করবে নীলদা? অগাধ জলের নিচ থেকে রাঘব বোয়ালকে উদ্ধার? না, এবার তুমি ফাঁসবে। না আছে তোমার কাছে কোনো এভিডেন্স, আর না আছে কোনো সূত্র, আর না আছে কোনো সাক্ষ্য প্রমাণ। হবে হবে, পথে না নামলে তুই পাথরের হদিশ পাবি কি করে? কিন্তু তোমার ফিসটা দেবে কে? তুই আবার ফিজ নিয়ে মাথা ঘামাচ্ছিস? না, তা নয়। আনন্দ বিশ্বাসের কথায় সত্যি এটা ভূতের ব্যাগার খাটা। দীপুর কথা তখনও শেষ হয়নি। হঠাৎ একটা দমকা বাতাস নীলের ছোট্ট ঝুল বারান্দা দিয়ে হু করে ঢুকে পড়ে ঘরের ভেতর। দূর দাঁড়িয়ে দীপু ছুটে গিয়ে বারান্দার দরজাটা বন্ধ করে দিয়ে এসে বলল, এখন তো বৈশাখ মাস না, কিন্তু কাল বৈশাখী এলো থেকে? তুই কি ভাবছিস এটাও ভূতের খেলা? না না, তা ভাবছি না। তবে চট করে তো আর এলোমেলো হওয়া ঢুকে পড়ে না। বিকেল থেকে আকাশ তো ঝরঝরেই ছিল। দেখ, কোথাও নিম্নচাপ হয়েছে। কিছু না বলে দীপু বারান্দায় চলে গেল। আকাশের দিকে তাকালো। ঘরের মধ্যে ছিল তাই বুঝতে পারেনি। সত্যি আকাশটা বেশ কালো হয়ে এসেছে। ঝোড়ো হাওয়ার সংকেত রয়েছে। বোধহয় অন্য কোথাও বৃষ্টি হচ্ছে। বাতাসে ঠান্ডা হাওয়া। জানালা বন্ধ করে ও ফিরে আসতেই নীল বলল, কি দেখলি? আকাশ জুড়ে কালো ডানা মেলে তোর সুপ্তির আত্মা ঝড় তুলে এ ঘরে আসতে চাইছে? দূর বাবা, এসব কি আমি নিজেই বিশ্বাস করি? তবে ভুতুরে কেস নিয়ে ঘাটাঘাটি শুরু করছো তো? আজকের কাগজটা একটু খোল। পূর্বাভাসে আছে সন্ধ্যের দিকে একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা। মাঝে মাঝে কিছু প্রেডিকশন কিন্তু মিলে যায়। যাকগে, আপাতত আমি একটু কুন্তলকে ফোন করি। আসলে কেসটা একটু গোলমেলে। কেউ অ্যাসাইনমেন্ট দেবার নেই। প্রায় নিজের গরজেই কেসটা তদন্ত করতে চাইছি। কেন জানি না, কেবলই মনে হচ্ছে কোথাও কিছু একটা লুকো ছাপার কাজ চলছে। যদিও এখনো বরুণকে ছাড়া আমি কাউকেই বিশ্বাস করতে পারছি না। তবে ওর এই ভূতের গল্পটা আমাকে ইন্টারেস্টেড করেছে। এই মেরেছে। তুমিও আবার আমাকেও বিশ্বাস করতে বলছো নাকি? অবিশ্বাসটা এমনভাবে জড়িয়ে আছে, বিশ্বাসে পৌঁছাতে গেলে খোলা মন নিয়েই এগোতে হবে। যাই হোক, সেসব পরের কথা। গ্রাইন্ড লাইন থেকে নীল মিস কুন্তলাকে ফোন করল। পাওয়া গেল। ম্যাম, আমি নীল ব্যানার্জি বলছি। তার মানে বাড়ি থেকে? তা মেঘ বিনা জল কেন? যদিও আজ বিকেলে আকাশ কালো করে মেঘ জমেছিল, আমাদের এদিকে কয়েক ফোঁটা হয়েও গেছে। তা ব্যানার্জি সাহেব যখন ফোন করেছেন তখন নিশ্চয়ই জরুরি। বলুন। একটা অদ্ভুত কেস আমার কাছে এসেছে। কেসটা আমি নিজেই ইন্টারেস্টেড। বাবা, তাহলে তো শুনতেই হচ্ছে। বলুন। যতদূর সম্ভব সংক্ষেপে সুপ্তির মৃত্যু এবং বরুণের ভূত দর্শনের ব্যাপারটা জানালো। হাসতে হাসতে কুন্তলা বললেন, শেষকালে আপনাকেও ভূতে কামড়ালো? যাতে না কামড়ায় সেটাই আমি ইনভেস্টিগেট করতে চাই। এবং এ যাবৎ প্রায় আমি সব ক্ষেত্রেই কেউ না কেউ আমাকে অ্যাপয়েন্ট করেছে। কিন্তু লোকাল পুলিশ স্টেশনের আনন্দ বিশ্বাস যদিও আমায় সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু রহাহুতের মতো আমি তো আর এই কেসটাই দুম করে ঢুকতে পারি না। বুঝতে পেরেছি। আপনি দুদিনের মধ্যেই অফিসিয়াল আইডি পেয়ে যাবেন, এবং আপনার মনে যখন একবার সন্দেহ উকি দিয়েছে তখন এটাকে আর নেগলেক্ট করতে পারছি না। গো আহেড। ফোন নামিয়ে রেখে নীল বলল, চল দীপু, কাল থেকেই কাজ শুরু করি। তবুও দীপুর মুখ বেজার। মুখ ভার করিস না, বলা যায় না। হয়তো অনেক কিছু রহস্য আমরা উদ্ধার করতে পারব। অলৌকিক নয়, লৌকিক সত্যটা জানার মধ্যে একটা থ্রিল আছে। স্বীকার করবি তো? অগত্যা। সুপ্তির বাড়ি নাকি জামাইবাবুর বাড়ি? সুপ্তির বাড়ি থেকেই শুরু করা যাক। ঠিক আছে। তা তোমার ভক্তকে ডাকবে নাকি? পরে। ঠিকানাটা বরুণের কাছ থেকেই পাওয়া গিয়েছিল।
মানিকতলা থেকে কিছুটা সামনে গিয়ে ডান দিকে মোড় নিয়ে রাজা দীনেন্দ্রচন্দ্র স্ট্রিট, একটু গলির মধ্যে, কিন্তু বাড়িটা বেশ বড়সড়, 3 তলা বাড়ি। আগেই জেনেছিল 1 তলাটা ভাড়া দেওয়া। অনিতা দাস তার বাবা মাকে নিয়ে ওখানেই থাকে। প্রথমেই ওরা অনিতা দাসের দরজায় কড়া নাড়ল। বেরিয়ে এলেন বছর 50 এক ভদ্রলোক, ক্ষীর্ণকায় এবং দুর্বল চিত্তের মানুষ, খুবই ছাপোষা এবং গেরস্ত টাইপ, পরনে লুঙ্গি আর গেঞ্জি। নীলার দীপুর দিকে বোকা বোকা মুখে তাকিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, আপনারা কাকে চাইছেন? অনিতা দাস এই বাড়িতেই থাকেন? হ্যাঁ থাকে, অনিতা আমার মেয়ে। কিন্তু আপনারা? একটু মিথ্যের আশ্রয় নিতেই হলো। আমরা লালবাজারের গোয়েন্দা ডিপার্টমেন্ট থেকে আসছি। পুলিশ আমার মেয়ের কাছে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। চিন্তা করবেন না, ওনাকে কয়েকটা কথাবার্তা জিজ্ঞাসা করার আছে। উনি কোথায়? একটু বেরিয়েছে। আমার শরীর খুবই দুর্বল, বাজার টাজারে যেতে পারি না, অফিসটাও কোনো রকমে না গেলেই নয়, তাই যাই। অনিতা সবই করে, মনে হচ্ছে এখনই এসে যাবে। ঠিক আছে, আমরা অপেক্ষা করছি। আপনার নামটা কি জানতে পারি? আগে বিভূতি দাস। আপনারা আমার ঘরে এসে বসতে পারেন, কিন্তু কি ব্যাপার সেটা কি জানতে পারি? অনিতা কিন্তু কোনো অপরাধের সঙ্গে যুক্ত নয়, এটুকু আমি বলতে পারি। আপনার মেয়ে অপরাধী একবারও আমি সে কথা বলিনি, জাস্ট কয়েকটা ইনফরমেশন। ঠিক আছে, আপত্তি না থাকলে আসুন। অতি ছিমছাম একটি ঘর। এটা হয়তো আগে বৈঠকখানা হিসাবে ব্যবহার করা হতো। আসবাবপত্র আর সিলিংয়ের পাখাটাও এখন ডিসি মডেলের, অ্যাডপটার লাগিয়ে চালানো হচ্ছে। ঘরে একটা সিঙ্গেল খাট এবং তাতে সাধারণ চাদর পাতা, পাশে একটা টেবিল আর কয়েকটা বইপত্র, একটা ট্রানজিস্টারও রয়েছে। খান দুখানা চেয়ারও ছিল। ওরা দুজন সেটাতেই গিয়ে বসল। বিভূতিবাবু জিজ্ঞাসা করলেন, একটু চা নিশ্চয়ই চলবে? না হলেও খুব একটা অসুবিধা হবে না। না না, সে কি হয়, আপনারা বসুন, গিন্নি অসুস্থ, আমাকেই করতে হবে। বিভূতিবাবু বেরিয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যেই অনিতা দাস এসে গেল। 23-24 মতো বয়স তার, মেঠো রং, রোগা গড়ন আর পরনে সাদা রঙের শাড়ি। চেহারায় তেমন কোনো চটকের বালাইও নেই, তবে দুটি চোখ কিন্তু ভারী সুন্দর, ভাষা ভাষা। অনিতা এসে হাত জোর করে দাঁড়ালো। আপনি লালবাজার থেকে আসছেন? কিন্তু কেন স্যার? তোমাকে কয়েকটা প্রশ্ন করব বলেই আসা। কি ব্যাপারে? তার আগে বলো, তুমি কি করো? এবারে বিএ অনার্সে বসবো। সাবজেক্ট? ইকোনমিক্স। নিশ্চয়ই কোনো প্রফেসরের কাছে? সে সঙ্গতি নেই, কোচিং অ্যাটেন্ড করি। হঠাৎ প্রসঙ্গ পাল্টে নীল বলল, সুপ্তি চ্যাটার্জিকে নিশ্চয়ই চেনো? অনিতা যেন একটু চমকালো, ভাবটা কাটিয়ে উঠে বলল, হ্যাঁ, আমাদের ল্যান্ডলেডির মেয়ে। অবশ্য আমারও বন্ধু, আমরা একই কলেজে পড়তাম। সুপ্তি মারা গেছে এই খবরটা তাহলে আগেই জেনেছ? বোকা বোকা মুখে নীলের দিকে তাকিয়ে অনিতা বলল, কি? সুপ্তি মারা গেছে? সে কি? কবে? কেন, তুমি কিছু জানো না? এইটা একটা ভয়ঙ্কর খবর। সুপ্তি মারা গেলে বাড়িতে হইচই পড়ে যেত। আপনি বোধহয় কোথাও কিছু একটা ভুল করছেন। কেন, তোমার মনে হয় না সুপ্তি মারা যেতে পারে? পৃথিবীর যে কোনো লোকই মারা যেতে পারে যখন তখন, কিন্তু... তাহলে তুমি বলছো সুপ্তি মারা যেতে পারে না? তুমি ওকে লাস্ট কবে দেখেছো? আমি 10 জন্য মাসির বাড়ি কন্যগড়ে গিয়েছিলাম, তখনই লাস্ট দেখা। ফিরে এসে আর দেখিনি। তোমার কিছু মনে হয়নি? কি ব্যাপারে? সুপ্তিকে না দেখতে পেয়ে? কি আবার মনে হবে, ও তো মাঝে মাঝেই ওর জামাইবাবুর বাড়িতে গিয়ে থাকে, অন্তত সপ্তাহখানেকের মতো তো থাকেই। তাই আমি আর এ নিয়ে কিছু ভাবিনি। তুমি কি জানো ও একটি ছেলের সঙ্গে প্রেম করছিল? হ্যাঁ জানি তো, বরুণের সঙ্গে। প্রায় বছর 3 ধরেই ওদের প্রেম চলছে। আর কি জানো এই ব্যাপারে? না, তেমন কিছু নয়। সুপ্তি ছিল একটু অ্যাডামেন্ট টাইপের। ও ঠিকই করে নিয়েছিল বরুণকেই বিয়ে করবে, আর সেটাও করতই। নিশ্চয়ই। একদম। কিন্তু বাড়িতে তো আপত্তি ছিল। ওর গার্জেন তো ওর মা। মাসিমার কোনো আপত্তি ছিল বলে তো আমার জানা নেই, তবে ওর দাদা মানে রোহিত আর বৌদির যথেষ্ট আপত্তি ছিল। কেন? জানি না,
ছেলে হিসেবে তো বরুণ বেশ ভালো ছেলে। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে ডিপ্লোমা পেয়ে এখন একটা বড় কোম্পানিতে চাকরি করছে। বরুণদাকে দেখতে শুনতেও দারুণ। এমন পাত্রকে অপছন্দ করার কোনো কারণ থাকতে তো পারে না। তুমি বলছো অন্য কোনো কারণ নেই এই বিয়েতে আপত্তি করার? আর কি কারণ থাকতে পারে সেটা আমার জানা নেই। বরুণদার অন্য কোনো ভাইসেসও ছিল না, একমাত্র সিগারেট ছাড়া আর কোনো নেশাও ছিল বলে আমার জানা নেই। কিন্তু কলেজে ওর নাম ছিল রোমিও বরুণ, অনেক মেয়ের সঙ্গেই ওর মেলামেশা ছিল। সে দোষটা মেয়েদের। বরুণদাকে দেখতে শুনতে বেশ রোম্যান্টিক, তার উপরও ভালো গান গাইতো। তো মেয়েরা যদি এসে এখন ওর সঙ্গে ভাব জমানোর চেষ্টা করে, আর সে যদি সেটা হাসি ঠাট্টার মধ্যেই ব্যাপারটাকে সীমাবদ্ধ রাখে, সেটাকে তো আর ভাইসেস বলা যায় না। হঠাৎ দীপু তার মুখ আলগা করে ফেলল। আপনারও কি কোনো দুর্বলতা ছিল নাকি বরুণের ওপর? প্রশ্নই ওঠে না। আই অ্যাম অলরেডি এঙ্গেজড। তাছাড়া সুপ্তি আমার বন্ধু। নো স্যার, ইট ইজ কোয়াইট ইম্পসিবল। তুমিই তো বললে ওর দাদা বৌদির সঙ্গে সুপ্তির আর ওর মায়ের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। কারণ কিছু জানা আছে? তেমনভাবে নয়, তবে ওই সম্পত্তির ব্যাপারে কোনো মনোমালিন্য থাকতে পারে হয়তো। আমি ঠিক ডেফিনেট নই, আর জানার কোনো ইন্টারেস্টও আমার নেই। তোমার বয়ফ্রেন্ড কোথায় থাকে? এই প্রথম অনিতার চোখে রাগের আভাস। ও বলল, এটা কিন্তু একেবারেই ব্যক্তিগত প্রশ্ন। সরি, আপনার এই প্রশ্নের উত্তর দিতে আমি পারছি না। ঠিক আছে, দিতে হবে না। এবার যে আমি একবার ওপরে যাব, সুপ্তি দেবীর মা আর দাদা বৌদির সঙ্গে একটু কথা বলার আছে। এরই মধ্যে বিভূতি দাস ঘরে ফিরে এসেছিলেন। উনি বললেন, তাহলে তো আপনাদের দোতলায় যেতে হবে। অনিতা, একটু খবর দে তো, দেখ তোর মাসিমা এখন কি করছেন। অনিতা ওপর থেকে ঘুরে এসে বলল, মাসিমা একাই আছেন, আপনারা ওপরে চলুন। ওপরে গিয়ে অনিতাই আলাপ করিয়ে দিল। মাসিমা, এনারা লালবাজার থেকে আসছেন, সুপ্তির ব্যাপারে আপনার সঙ্গে কিছু কথা বলতে চান। মহিলা একাই বসেছিলেন সংলগ্ন বারান্দায়, একটা বেতের ইজি চেয়ারে। দুজন অপরিচিত মানুষকে দেখে উনি উঠে এলেন। মহিলার বয়স 60-এর নিচেই, যদিও সামনের দিকে কিছুটা রূপলি আঁচড় দেখা যাচ্ছে। ঈষৎ শ্যামবর্ণা, চোখে সোনালি ফিল্মের চশমা, কালো ইঞ্চিপার সাদা শাড়ি। জিজ্ঞাসু দৃষ্টিতে নীল আর দীপুর দিকে একবার তাকিয়ে নিয়ে তিনি বললেন, নিশ্চয়ই সুপ্তির ব্যাপারে কিছু প্রশ্ন করবেন। মুখে হ্যাঁ বা না বলে নীল কেবল মাথা নাড়ল। মহিলা একবার অনিতার দিকে তাকিয়ে বললেন, অনু, এদের দুটো চেয়ার এনে দে তো মা। কিছু না বলে পাশের ঘর থেকে দুটো চেয়ার এনে নীল আর দীপুর দিকে এগিয়ে দিয়ে অনিতা বেরিয়ে যাচ্ছিল। ভদ্রমহিলা আবার ডাকলেন, 2 কাপ চা কর তো মা। অনিতা মাথা নেড়ে বেরিয়ে যায়। এবার বলুন, আমার কাছে আপনারা কি জানতে চান? হ্যাঁ, চেয়ারে বসতে বসতে নীল বলল, সুপ্তি চ্যাটার্জি তো আপনারই মেয়ে। আপনারা নিশ্চয়ই অনেক কিছু জেনে খোঁজখবর নিয়ে আমার কাছে এসছেন, তাই তো? নীল একবার আর চোখে দীপুর দিকে তাকালো। দীপু নির্বিকার। আপনি ঠিকই ধরেছেন, আপনার মেয়ের ব্যাপারে আমরা অনেক কিছুই খবর পেয়েছি। সেটা কতটা সত্য আর কতটা মিথ্যে সেইটুকুই জানার জন্য আপনার কাছে আসা। এবার বলুন, আপনার মেয়ে এখন কোথায় এবং সেই ব্যাপারে আপনি কতটা কি জানেন? 1.5 মাস আগে ওর দিদি ওকে ডেকে পাঠিয়েছিল। একমাত্র অনিতা ছাড়া ওর আর কোনো বন্ধু নেই, তাই মাঝে মাঝে দিদির বাড়িতে গিয়ে থেকে আসতো। কিন্তু হ্যাঁ ম্যাডাম, ওই কিন্তুটাই তো আমার প্রশ্ন। কোনো বিশেষ কারণে কি ডেকে পাঠিয়েছিল? একটি ছেলের সঙ্গে সুপ্তির ভাব ভালোবাসা হয়েছিল। তা ধরুন 3 বছর তো হবেই। 6 মাস আগে আমাকেও সে কথা জানায়। আপনি কি কোনো আপত্তি করেছিলেন? না, মেয়ে বড় হয়েছে, বিয়ে তো তার দিতেই হবে। তা সে যদি কাউকে পছন্দ করে থাকে তাতে আমি কেন বাধা দেব? না, বাধা দিইনি। কেবল বলেছিলাম ছেলেটিকে একবার আমার কাছে নিয়ে আসতে। এনেছিল? না, আনেনি। কেবল বলেছিল সময় হলেই নিয়ে আসবে। তবে ওর দিদিকে নাকি ও ছেলেটির ব্যাপারে অনেক কিছুই বলেছিল। আমার যতদূর ধারণা, ছেলেটিকে নিয়েই ওর দিদি জামাইবাবুর সঙ্গে কথাবার্তা বলতে গিয়েছিল। আপনার কাছে না এসে দিদির কাছে কেন? আসলে ওরাই তো দাঁড়িয়ে থেকে সুপ্তির বিয়ে দিত। আমার পক্ষে তো আর এত সব ঝক্কি নেওয়া সম্ভব নয়।
কিন্তু ওর তো একজন দাদা আছে। শব্দ করে ঠোঁট বেঁকিয়ে বসলেন। হাসলেন যে? আপনি যখন অনেক কিছু জেনে এসেছেন তখন এটাও জানেন আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী, আর রোহিত হচ্ছে ওনার প্রথম পক্ষের সন্তান। সুপ্তির দিদি দীপ্তিও প্রথম পক্ষের সন্তান। কিন্তু দুই ভাই বোনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। রোহিত দুচক্ষে দেখতে পারে না সুপ্তিকে। আমাকে সে কোনোদিনও সম্মান দেয়নি। তার একটাই কারণ, সম্পত্তি। আমার স্বামীর উইল, যেখানে আমাদের দুজনের ভাগ বেশি আর রোহিতের ভাগ 3 ভাগের 1 ভাগ। আপনার বর্তমানে সুপ্তি দেবী পাবেন 3 ভাগের 2 ভাগ। সেই কারণেই আমাদের দুজনের অস্তিত্ব তার কাছে তো বিস্ময় হবেই। এগুলো আমরা মোটামুটি আন্দাজ করতে পারি, কিন্তু আমি আপনার কাছে 1.5 মাস আগের ঘটনা জানতে চাইছি। সুপ্তি দেবী তার হবু স্বামীকে নিয়ে দিদি জামাইবাবুর বাড়িতে যান, তারপর কবে ফিরে আসেন? সেদিনই ফিরে এসেছিল। বরুণের সঙ্গে দেখাও করেছিল। তারপর একদিন বিকেলের দিকে বেরিয়ে যায়। বলেছিল অরুণের বাড়ি যাবে। গিয়েও ছিল, কিন্তু তারপর আর কোনো খোঁজ পাইনি। আর তো ফিরেও আসেনি। সে কি, আপনি কোনো খবর নেননি? কার কাছে কি খবর নেব বলতে পারেন? ওদের বাড়ি আমি ফোন করেছিলাম। দীপ্তি বলল ও সেদিনই ওদের বাড়ি থেকে চলে এসেছিল। আর রোহিত? সে আমার মুখ দর্শনও করে না। তাকে কিছু জিজ্ঞেস করা আর দেওয়ালকে কোনো প্রশ্ন করা একই ব্যাপার। কিন্তু জলজ্যান্ত একটা মেয়ে প্রায় মাস 1.5 নিখোঁজ। আপনি পুলিশে একটা এফআইআর করলেন না কেন? আমার একার পক্ষে থানায় গিয়ে ডায়েরি লেখানো সম্ভব নয়। আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, বেশি দূর হাঁটতে পারি না। উনি মারা যাবার আগে আমার 2 বার স্ট্রোক হয়। শেষবেলায় বাঁচার তেমন আশা ছিল না, কিন্তু বেঁচে গেলেও আর্থারাইটিসে প্রায় পঙ্গু। হাঁটু আর কোমর নিয়ে বলতে পারেন প্রায় গৃহবন্দী। ইতিমধ্যে অনিতা 2 কাপ চা আর কিছু বিস্কিট রেখে চলে যাচ্ছিল। মহিলা জিজ্ঞেস করলেন, যাচ্ছি সোনু? হ্যাঁ মাসিমা, এখন আমার এখানে থাকাটা উচিত নয়, আমি পরে আসব। অনিতা চলে যাওয়ার পর নীলি বলল, এখন তো সুপ্তি দেবী নেই, তা আপনার রান্নাবান্না আর ঘরের কাজকর্ম? একটি মেয়েকে রেখেছি, দুবেলা এসে রান্না বান্না করে দেয়, ঘরদোর একটু পরিষ্কার করে দেয়, আর ঘরের লাগোয়া বাথরুম। কোনো রকমে এই ঘরটাকেই আমার পৃথিবী ভেবে বেঁচে আছি। এই যে মেয়েটি মানে অনিতা, ওকেও তো পুলিশে ইনফর্ম করার কথাটা বলতে পারতেন। বলেছিলাম, আরও 2 জনকে বলেছিলাম, সুপ্তির দিদি, জামাইবাবুকে, আর আর আমার প্রথম সন্তান। আপনার প্রথম সন্তান মানে? হ্যাঁ, সমীরণ গুপ্ত। আপনি এসেছেন আমার মেয়ের ব্যাপারে তদন্ত করতে। এসব দুঃখের কথা আপনাকে বলে ব্যতিব্যস্ত করার কোনো মানেই হয় না। থাক ওসব কথা। সারাটা জীবন আমার দুঃখ আর কষ্টেই কেটে গেল। আপনাকে অযথা বিরক্ত করা ঠিক নয়। না মিসেস চ্যাটার্জি, বিরক্ত আমি হচ্ছি না, বরং আপনার সব কথা শোনাটা আমার তদন্তের ক্ষেত্রে খুবই মূল্যবান। আপনি বলুন, কোনো সংকোচ না করেই বলুন। আমার যখন বছর 20 বয়স, সেই সময় আমি একজনের প্রেমে পড়ি। তার নাম নিরঞ্জন গুপ্ত। খেলাধুলায় বেশ ভালো ছিল, বি ডিভিশনে খেলতো। যেভাবে খেলছিল তাতে করে খুব শিগগিরই এ ডিভিশনে সুযোগ পেত। ভালোবাসা অধিকাংশ সময়ে বেপরোয়া হয়ে ওঠে। খেলার চেয়েও একসময় নিরঞ্জন আমাকে নিয়ে মেতে উঠেছিল। আমি ওকে অনেকভাবে বোঝাতে চেয়েছিলাম ও যেন এ ডিভিশনে খেলার সুযোগ পাওয়া পর্যন্ত অপেক্ষা করে। তারপর প্লেয়ারদের কোঠায় একটা চাকরিও পেয়ে যেতই। এমনিতে ও বিকমটাও পাশ করেছিল। নিরঞ্জন এমনিতে তখন বেশ ভালো ছেলেই ছিল, কিন্তু বড় জেদি আর এক কুঁয়ে। একদিন দুম করে আমাকে নিয়ে চলে গেল কালীঘাটের মন্দিরে। কিছু বোঝার আগে ও পুরোহিতের সামনে নিয়ে গিয়ে মন্ত্রপাঠ করে আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল। জানতাম না সেটাই ছিল আমার দুর্ভাগ্যের শুরু। এই বিয়েতে ওর বাবা মায়ের কোনো সম্মতি ছিল না। সম্মতি ছিল না আমার বাবার।
বাবা তো আমাকে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। অবশেষে আমার জায়গা হলো একতলা বাড়ির একটা স্যাঁতস্যাঁতে ঘরে। নিরঞ্জন বাবু নিশ্চয়ই কিছু রোজগার করতেন। দ্বিতীয় ডিভিশনের প্লেয়ার, কি আর গ্যালি। প্রথমে যে কোনো একটা চাকরির জোগাড় করার চেষ্টা করেছিল, কিন্তু তেমন কিছু হয়নি। এ ক্লাব সে ক্লাব খেলে বেড়াতো, যা রোজগার হতো আমার হাতেই এনে দিত। কিন্তু কদিন পরেই লক্ষ্য করতে আরম্ভ করলাম নিরঞ্জন মদ খাওয়া শুরু করেছে, আর সেটাই একদিন এক্সট্রিম জায়গায় এগিয়ে যেতে শুরু করলো। ততদিনে আমার ছেলে সমীরণের জন্ম হয়ে গেছে। একদিকে খেলাধুলো ডকে তোলা মদ্যপ স্বামী, অন্যদিকে বাচ্চাকে মানুষ করা। আমি আর পেরে উঠছিলাম না। বেশি কিছু বলতে গেলে আমাকে নিরঞ্জনের কাছে মার পর্যন্ত খেতে হয়েছে। এমনি করে 10টা বছর অত্যাচার আর দারিদ্র্যের সঙ্গে লড়তে লড়তে আমি নির্বাক হয়ে গিয়েছিলাম। হঠাৎ একদিন নিরঞ্জন এসে বলেছিল একজন প্রতিষ্ঠিত ব্যবসাদারের সঙ্গে ওর আলাপ হয়েছে। নিরঞ্জনের খেলা দেখে সেই ব্যবসায়ী নাকি খুব ইমপ্রেসড ছিলেন। তিনি নিরঞ্জনকে একটি হিসেব রাখার কাজে নিযুক্ত করেন। নিরঞ্জন তো কমার্স গ্র্যাজুয়েট ছিল। একদিন এসে নিরঞ্জন বলেছিল শৈলেশ চ্যাটার্জি নামের সেই ব্যবসায়ী রিসেন্টলি বিপত্নিক হয়ে কেমন যেন টালমাটাল অবস্থার মধ্যে আছেন, ঠিকমতো ব্যবসা ট্যাবসাও দেখছেন না। এই সময় ওনার পাশে গিয়ে যদি আমরা দাঁড়াই, উনি একটু মনোবল ফিরে পেতে পারেন। নিরঞ্জনের কি মতলব ছিল সেটা আমি বুঝিনি, কিন্তু একটা সময় দেখা গেল অধিকাংশ সময় আমি আর শৈলেশ চ্যাটার্জি ব্যবসার উত্থান পত্তন নিয়ে ভেবে চলেছি, আর নিরঞ্জন ক্যাশ ডিপার্টমেন্টে থাকার সুবাদে রীতিমতো কোম্পানিকে ঝাঁচড়া করে চলেছে। একটা সময় আমি নিরঞ্জনের কুকীর্তিতে ফেড আপ হয়ে যাই। একে মদ্যপ, তারপর আরও কিছু মকরান্ত দোষ আমাকে ভেঙে গুঁড়িয়ে দিচ্ছিল। আর সমীরণও তখন বাপের গুণ না, দোষগুলোতে ক্রমশ পোক্ত হয়ে উঠছিল। সবাই সবকিছু দেখতে আর বুঝতে পারছিলাম। একটা কিছু না করতে পারলে সমীরণকে জেলে যেতে হতো, কারণ নিরঞ্জনের তখন সব মনুষ্যত্বগুলো লোপ পেয়ে গেছে। এমনই সময় একটা প্রস্তাব আমাকে অকুলে দিশা দেখালো। বিপত্নিক শৈলেশ চ্যাটার্জি একদিন আমাকে ডেকে বললেন, শুভ্রা, তুমিই পারো তোমার ছেলেকে বাঁচাতে এবং নিজেকেও বাঁচাতে, যদি আমার প্রপোজালটা মন দিয়ে শোনো। খানিকটা বুঝতে পারছি শৈলেশবাবুর প্রস্তাবটা কি হতে পারে। উনি আপনাকে তার ভাঙা সংসারের দায়িত্ব নিতে বলেন, এই তো? আপনি ঠিকই ধরেছেন। শৈলেনবাবু মানুষটা ছিলেন সত্যিই একজন ভদ্র এবং সজ্জন লোক। ওনার প্রস্তাব শোনার পর আমি ওনার কাছে কদিনের সময় চেয়েছিলাম, কিন্তু ঘটনাটা জানতে পারে নিরঞ্জন। অর্থলোভী, নিষ্কর্মা এবং মদ মেয়ে ছেলেতে শেষ হয়ে যাওয়া লোকটা একদিন শৈলেনবাবুর সামনে গিয়ে বলেছিল, শুভ্রাকে আপনার খুব পছন্দ, আমি বুঝতে পেরেছি, আর শুভ্রাও সম্ভবত আপনার প্রস্তাবে রাজি। এক কাজ করুন, আমাকে দেবার মতো শুভ্রার আর কিছুই নেই। একটা অপদার্থ মেয়ে ছেলে, আপনি ওকে নিয়ে যেতে পারেন, আমি ডিভোর্স দিয়ে দেব, কিন্তু তার জন্য 5 লক্ষ টাকা খেসারত দিতে হবে। যদি দিতে পারেন, আমি শুভ্রাকে মুক্তি দিয়ে দেব। শৈলেশবাবু জিজ্ঞাসা করেছিলেন, আপনাদের ছেলের কি হবে? ছেলে আমার কাছে থাকবে। যে লোক পরস্ত্রী ভাঙাতে পারে তার কাছে আমার ছেলের দশা হবে ভিখিরির দশা। ছেলে আমার কাছেই থাকবে। পারিনি নীলবাবু, উপযুক্ত বাবার উপযুক্ত ছেলেই তৈরি হয়েছে। দুঃখের মধ্যে একটু সুখ আমি পেয়েছিলাম আমার দ্বিতীয় স্বামীর কাছ থেকে। সুপ্তি শৈলেশেরই মেয়ে। নিরঞ্জন বাবু এখন কি করেন? আমি জানি না, তবে সমীরণ মাঝে মাঝে আমার কাছে আসে। তাড়িয়ে যে দিতে পারি না, টাকা পয়সা চাই, দিয়েও দিই। তবে আমি জানি সে টাকায় ও নেশা করে। বাবার রক্তটা যাবে কোথায়? সমীরণ এখন কোথায়? জানি না। ওকেও আমি বলেছিলাম সুপ্তির কথা। যতই হোক সেও তো ওর বোন, কিন্তু পুলিশি ব্যাপারে সেও কিছু করেনি। থাকে কোথায়? আগে তো থাকতো পদ্মপুকুরের দিকে, এখন জিজ্ঞেস করলেও কোনো উত্তর পায় না। সুপ্তি যদি কোনোভাবে ফিরে আসতো, ভেবেছিলাম মেয়েকে নিয়ে কোথাও চলে যাব, কিন্তু এই শরীরে যাবই বা কোথায়?
বিয়েটাও যদি করতো তবু একটু শান্তি পেতাম, কিন্তু সে মেয়েই বা কোথায়। আমি সত্যিই এক দুর্ভাগা নারী। আচ্ছা মিস্টার, সত্যি কি আপনি জানেন আমার মেয়ে কোথায়? নীলের কিছু উত্তর দেওয়ার ছিল না। সত্যিই তো জানে না যে সুপ্তির পরিণতিটা ঠিক কোথায় দাঁড়িয়েছে। নীল উঠল। নীল ওঠার সময় বলল, ম্যাডাম চ্যাটার্জি, আপনার মেয়ের খোঁজেই আমার এখানে আসা। আমার দিক থেকে চেষ্টার কোনো ত্রুটি হবে না। সমীরণের কোনো ছবি টবি আপনার কাছে আছে? খুব ছোটবেলার একটা ছবি আছে, এখনকার তো কিছু নেই। ঠিক আছে, আমরা ঠিক খুঁজে নেব। তবে একটা কথা মাথায় রাখবেন, আপনার জীবনও কিন্তু খুব বিপন্ন। যদি সুপ্তি দেবী আর আপনি না থাকেন তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে নিশ্চয়ই বুঝতে পারছেন। পারছি। আরও কিছুদিন আমি দেখব। সুপ্তি ফিরে এলে ভালো, আমিও হয়তো আর বেশি দিন নেই। সমীরণকেই সব দিয়ে যাব, কিন্তু রোহিতের মতো স্বার্থপরের হাতে আমার স্বামীর উপার্জনের টাকা নয়-ছয় করতে দিতে পারবো না। যাবার মুখে নীল বলে গেল, রোহিতবাবুকে নিশ্চয়ই এখন বাড়িতে পাওয়া যাবে। আজ তো রবিবার। জানি না, ওদের সম্বন্ধে আমি কোনো খবর রাখি না। বাড়িটা ভাগাভাগি না হলেও চৌকো বারান্দা যে এদিক ওদিক হয়ে গেছে সেটা বোঝাই যায়। তৃপ্তিদের পোর্শন থেকে রোহিতদের দিকে যেতে গেলে একটি দরজার অন্তরাল তৈরি হয়ে গেছে। সেটি তখন ভেজানো ছিল। নীলাদ্দীপু গিয়ে দরজার পাশে কলিং বেলে চাপ দিল। গল্পটির পরবর্তী অংশ দুদিনের মধ্যে আমাদের চ্যানেলেই আপলোড করা হবে। দ্রুত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের নোটিফিকেশন যাতে মিস না হয় সেজন্য একটি হোয়াটসঅ্যাপে চ্যানেলও খোলা হয়েছে। গল্পের প্রথম পর্ব ভালো লাগলে লাইক এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।